সালামু আলাইকুম মাঝারুল ভাই, কেমন আছেন? আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে একটা মিনিট টাইম দিন, সবাই জয়েন হোক। আর এদিকে আমি একটু একটা রেকর্ডিং আপলোড দিতেছি, ওটাও দিয়ে দিই। 2-3 মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন হোক, ঠিক আছে? হ্যাঁ, আমি হোমওয়ার্কটা আপনার হোয়াটসঅ্যাপে দিয়েছি। দেখতে পাবে? হোয়াটসঅ্যাপে মেইলে দেন ভাইয়া, হোয়াটসঅ্যাপে আমি অ্যাকচুয়ালি ডাটা ক্লিয়ার করে দিই, হোয়াটসঅ্যাপের মধ্যে স্টোরেজ করে তো। হোয়াটসঅ্যাপে হয়তো বা পাবো না, আপনি আমাকে ইয়াতে দেন, মেইলে দেন। ওকে ভাই, আমি মেল করে দিচ্ছি আপনাকে। ওকে। হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি, ভালো আছি ভাইয়া। একটা কথা জানার ছিল জি। হোমওয়ার্কের ব্যাপারে। মানে আমার এক সপ্তাহ প্রায় 10 দিনের মতো থেকে পরীক্ষা চলতেছে। তার জন্য আমি সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাসের হোমওয়ার্ক এখনো জমা দিতে পারি না, কিন্তু আমি হুম। করে রাখছি, পূজা করে রাখছি। তারপর ওইগুলো আপনার মেইলে পাঠাইছি, মানে 2 দিন আগে। আচ্ছা। এখন এগুলো কি মানে সাবমিট হবে? হ্যাঁ, সমস্যা নাই, আমি চেক করে দিব। আজকে ক্লাস শেষে যখন আপনাদের হোমওয়ার্কটা দেখব, তখন হচ্ছে আপনি আপনার মেইল অ্যাড্রেসটা আমাকে দিয়েন, তখন আমি চেক করে নিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আমি চেক করে নিব, সমস্যা নেই। আসসালামু ওকে। আচ্ছা, আমরা আরো 2 মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন করে নেক। অ্যান্ড মোটামুটি সবাই জয়েন করার পর আমরা ক্লাসটা শুরু করি, এটা ভালো হবে। ঠিক আছে, জাস্ট 2 মিনিট লাগবেই, সবাই জয়েন হোক। উম, ওদের ব্যাচ হচ্ছে 3 to 5, তাই না? আচ্ছা। আপনাদের লাস্ট ক্লাসের রেকর্ডিংটা আপলোড দিতে অনেক লেট হয়ে গেছে, কারণ আমি একবার আপলোড দিছি, আমি আর খেয়াল করি নাই যে এটা হচ্ছে ইউটিউব থেকে করে দিছে আর কি, কি বলে, রিমুভ করে দিছে। তো পরবর্তীতে যখন দেখলাম যে ওয়ার্নিং আসছে, দেন আমি আবার একটু কারেকশন করে এডিট করে দেন আবার আপলোড দিছি, ওইখানে মোটামুটি ভালো একটা সময় চলে গেছে আর কি। তো আপনাদের লাস্ট ক্লাস ছিল ফটোশপ 4, ফটোশপের ক্লাস নম্বর 4। আজকে হচ্ছে ফটোশপের ক্লাস 5। দেখি আজকে টপিক কি। আমরা একটু কোর্স মডেলটা ওপেন করে স্ক্রিনটা শেয়ার করতেছি, সমস্যা নেই। বুঝলাম। আলাইকুম। আমি একটু স্ক্রিনটা শেয়ার করলাম এন্ড সবাইকে আমি মিউট করে দিই একটু। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। ক্লাস শেষে আবার মাইক্রোফোনটা অন করে নিব না, সমস্যা নেই। এন্ড কিছু জিনিস হাইড করে দিলাম। সো আপনাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে ফটোশপের ক্লাস 4, ঠিক আছে? তো আজকে মেইনলি আমাদের টাইপ টুলের উপর ক্লাস হবে এন্ড ফটোশপের টাইপ টুল। দাঁড়ান, আমি একটু আমার ফোনটাও একটু সাথে চার্জে দিয়ে নেই। ফোনেও চার্জ নেই, যে কোনো সময় নেট চলে গেলে আবার ফোন কানেক্ট করে ক্লাস কন্টিনিউ করতে হইতে পারে। আচ্ছা, আজকের ক্লাস টপিক হচ্ছে গিয়ে টাইপ টুল, ঠিক আছে? আমরা ফটোশপটা অন করি। ফটোশপটা অন করার পর আজকের এই টাইপ টুলের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখবো, যদি একটু সামারি বলে দেই, লাইক আপনি কাস্টম ফন্ট কিভাবে আনতে পারেন, ডাউনলোড করে আর কি ইনস্টল করতে পারেন। দেন হচ্ছে কোনো ফন্টকে কিভাবে শেপে কনভার্ট করতে পারেন, অ্যান্ড ফন্টকে কিভাবে স্টাইল করতে পারেন বা বিভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই করতে পারেন ফন্টের মধ্যে, অথবা কোনো ফন্টের মধ্যে কোনো ইমেজকে ক্লিপিং মার্কস করতে পারেন, সেই জিনিসগুলো আজকে ক্লিয়ার করে দিব আর কি। অ্যান্ড নেক্সট ক্লাসে আপনাদের থাকবে ইমেজ রিটাচের কাজ বা ইমেজ এডিটিং এর কাজ। তো আমরা নর্মালি একটা নতুন একটা ডকুমেন্ট নেই, নিয়ে যাই। আমরা ওয়েব লার্জ একটা ডকুমেন্ট নিলাম, আর আগের ইয়াগুলো আমরা কেটে দিই। আগের ইয়াগুলো আমরা কেটে দিই। আচ্ছা, আমরা একটা আর্টবোর্ড বা ডকুমেন্ট নেয়ার পরে আমরা টাইপ টুলটা কোথায় পাবো? টাইপ টুলটা হচ্ছে আমাদের লেফট সাইড থেকে যদি আমরা তাকাই, নিচের দিকে আসলে এখানে
ক্যাপিটাল লেটার একটা টি এর মতন আইকন আছে, এটা হচ্ছে টাইপ টুল। এই টাইপ টুলের একটা বিষয় হচ্ছে ফটোশপ যেহেতু, আপনি যখনই টাইপ টুলটা সিলেক্ট করবেন সাথে সাথে দেখবেন আপনার ফটোশপটা একটু কিছু সেকেন্ডের জন্য ল্যাগ করবে বা হ্যাং দিবে, তারপর এটা আবার আগের জায়গায় নর্মাল হয়ে যাবে। তো আমারটা একটু হ্যাং করছিল, নর্মাল আমি ক্লিক করলাম, আর্টবোর্ডে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আমাদের টেক্সটটা চলে আসবে। ঠিক আছে, এখানের মধ্যে আমরা এই সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো কিছু টাইপ করতে পারি, শিফট প্রেস করে ধরে যদি কোনো কিছু টাইপ করি এটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে, অথবা ক্যাপস লক অন করে যদি টাইপ করি তাও ক্যাপিটাল লেটারই আসবে। নর্মালি আমরা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে যেভাবে টাইপ করি সেম প্রসেসিং, আমরা যদি কোনো কিছু ক্লিক না করে টাইপ করি, লাইক ক্যাপস লক আর শিফট অন না করে টাইপ করি, তাহলে এটা স্মল লেটারে আসে। অ্যান্ড শিফট প্রেস করে যদি আমরা কোনো কিছু ক্লিক করি, কোনো কিছু লেখার চেষ্টা করি, তখন এগুলো ক্যাপিটাল লেটার আসে। এখন হয় না যে হচ্ছে আমাদের একটা একটা ফার্স্ট অ্যালফাবেটটা হচ্ছে বড় হাতের হইতে হবে, অ্যান্ড পরেরগুলো স্মলার ক্যাপসের হইলেই হবে। তো সেই ক্ষেত্রে আমরা শিফট প্রেস করে যদি আমরা প্রথমটা দেই, এর পরেরগুলো আমরা হচ্ছে চাইলে ইয়াতে দিতে পারি, শিফটটা ছেড়ে দিয়ে দিতে পারি। অ্যান্ড অল ক্যাপস দিতে গেলে আমরা দুই তিন ভাবেই দিতে পারি। একটা হচ্ছে ক্যাপস লক অন করে আমরা যদি লেখা শুরু করি সব ক্যাপিটাল লেটারে আসবে, লাইক মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল, যারা আগে থেকে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজগুলো জানেন, এটা একদম কমন জিনিস। ঠিক আছে, তো এইখানের মধ্যে আমরা যখন টাইপ টুলটা সিলেক্টেড থাকবে তখন হচ্ছে আপনি চাইলে এই টেক্সটগুলোকে এইভাবে ক্লিক করে সিলেক্ট করতে পারবেন, যে কোনো পার্টটুকু সিলেক্ট করতে পারবেন। একটা ওয়ার্ড চাইলে একটা, সরি একটা অ্যালফাবেট চাইলে একটা অ্যালফাবেট, অথবা পুরো একটা ওয়ার্ডকে টেনে আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে আপনি ডিলিট করলে কাজটা হচ্ছে ইয়া হয়, বা এডিট করতে গেলে খুব ইজি হয় বিষয়টা। ওকে, এখন এই টাইপ টুলের কিছু কন্ট্রোল প্যানেল আছে। এই টাইপ টুলেরও কিছু কন্ট্রোল প্যানেল আছে, সেটা হচ্ছে আমাদের লেফট সাইডে থাকে। যখন আপনি টাইপ টুলটা অন করবেন তখন এখানে দেখবেন যে ক্যারেক্টার নামে একটা বক্স ওপেন হয়েছে। এই যে ক্যারেক্টার নামে বক্সটা যে ওপেন হয়েছে, এখানের মধ্যে প্রথম যে বক্সটা দেখবেন অ্যারো সাইন সহ, সেটা হচ্ছে আমাদের ফন্টের। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা আমাদের পিসিতে ইনস্টল থাকা যেই ফন্টগুলো আছে একটার পর একটা চাইলে চেঞ্জ করতে পারি, যেটা আমাদের ভাল লাগে আর কি। ঠিক আছে, আমার এখানে তেমন কোনো ভালো ফন্ট অ্যাকচুয়ালি আপাতত ইনস্টল নাই, কারণ হচ্ছে উইন্ডোজ সেট আপ দেওয়া হতো, আমি আর নতুন করে সেট আপ এখনো করি নাই, সেট আপ করতে একটু টাইম লাগবে। অ্যান্ড কাজও আপাতত করতেছি না, যার কারণে হচ্ছে আর কি পুরো সেট আপটা এখনো সাজানো না। তো যাই হোক, এখানে কিছু প্রি ইনস্টলেড ফন্ট এখানে অলরেডি আছে, আপনি চাইলে এখান থেকে ফন্ট ইয়ে করতে পারেন। এখন নিচের যে বক্সটা, এই বক্সটা কিসের? এই বক্সটা হচ্ছে ফন্টেরই ক্যারেক্টারের, লাইক আপনারা ফন্টকে চিকন বা অনেক সময় দেখেন না একটা ফন্ট চিকন একটা ফন্ট মোটা, এটা হচ্ছে ফন্টের ক্যারেক্টার চেঞ্জ। লাইক আমি হচ্ছে যদি ক্যালিবেরি যে ফন্ট আছে এটা সিলেক্ট করি, এটার অনেকগুলো ফন্ট ফ্যামিলি আছে, ক্যারেক্টার ফ্যামিলি আছে, যার মধ্যে লাইট, তারপরে লাইট ইটালিক, তারপরে রেগুলার, রেগুলার ইটালিক, অনেক ধরনের ইয়ে আছে। একটা second, অনেক ধরনের ফন্ট ফ্যামিলি আছে। অ্যান্ড কিছু কিছু ফন্টের মধ্যে ফন্ট ফ্যামিলি বা ক্যারেক্টার ফ্যামিলি নাও নাও থাকতে পারে, আর কিছু কিছুর মধ্যে অনেকগুলো থাকতে পারে। লাইক আমি যদি একটা জিনিস ধরি, যেগুলো সাইডে অ্যারো নাই সেটা যদি ধরি, যেমন ইম্প্যাক্টটা ধরলাম, এটা কিন্তু কোনো ফন্ট ফ্যামিলি নাই, এটা একটাই। কিন্তু এইখানের মধ্যে আমি যদি হচ্ছে পপিন্স নেই, লাইক হ্যাঁ পপিন্স যদি নেই, এর মধ্যে দেখেন ফন্ট ফ্যামিলির অভাব নাই। অ্যান্ড যখন আমি থিন দিচ্ছি টেক্সটটা দেখেন কত চিকন, অ্যান্ড আমি যখন হচ্ছে লাইট দিলাম টেক্সট একটু মোটা হইলো, অ্যান্ড আমি যখন এখানে এক্সট্রা বোল্ড দিলাম এরকম হইলো। এখানে বোল্ডের অপশনও আছে, সেমি বোল্ড আছে, অনেক ক্যারেক্টার আছে। এখন সব ফন্টের মধ্যে এরকম মাল্টিপল ক্যারেক্টার থাকে না, কিন্তু আপনার হচ্ছে ম্যাক্সিমাম ফন্টের মধ্যেই থাকে। যদি আপনার গুগলের কোনো ফন্ট হয় বা তেমন প্রিমিয়াম কোনো ফন্ট হয়, সেই ক্ষেত্রে আপনার মাল্টিপল ক্যারেক্টার থাকে। ঠিক আছে, ঠান্ডায় কথা আটকে যেতেছে। আচ্ছা, এখন আমাদের যে যে ফন্টের একটা সাইজ আছে না, যেটাকে হচ্ছে ফন্টের কি বলবো, ফন্টটা ছোট বা বড়। আমরা তো ফার্স্টে দেখলাম যে মোটা বা চিকন করার জন্য যে বিষয়টা সেটা দেখলাম, বোল্ড, সেমি বোল্ড, থিন, এগুলো আর কি। তো ফন্টকে আমরা ছোট করব, ছোট করতে গেলে এখানে দেখবেন যে ছোট্ট একটা টি এবং বড় একটা টি, ক্যাপিটাল লেটারেরই টি দুইটা, কিন্তু একটা ছোট একটা বড়। এইখানে যে টেক্সটটা আছে বা এখানে যে নাম্বারটা আছে এটা হচ্ছে আমাদের ফন্টের সাইজ। এটা যদি আমরা মাউস দিয়ে স্ক্রোল করে যদি কমাই তাহলে এটা কমবে,
ফন্টের সাইজটা ছোট হবে। এটাকে যদি আমরা বাড়াই তাহলে ফন্টের সাইজটা কি হবে, বড় হবে। ঠিক আছে, ফন্টের সাইজ ছোট এবং বড় হবে। এখন এর পাশে আমি যদি একটু নিচের লাইনে যাই, নিচের লাইনে যাইতে হইলে যে কোনো জায়গা থেকে, যে কোনো ফন্টে থেকে নিচের লাইনে যদি আপনি পিসিতে যাইতে চান, সেই ক্ষেত্রে শিফট আর এন্টার একসাথে প্রেস করবেন, তখন এটা কি হবে, নিচে চলে যাবে। দেন আমি এখানের মধ্যে কিছু টেক্সট নেই। আচ্ছা, টেক্সট আমি নিলাম। ঠিক আছে, এখন এই দুইটার মাঝখানে যে লাইন গ্যাপ আছে, এই যে দেখেন পি এর মধ্যে টি কিভাবে ওভারল্যাপ হয়ে গেছে, কত শর্ট, তাই না? এখন এই শর্টটাকে সমাধান করব কিভাবে? একটু আমাদের গ্যাপ একটু বড় লাগবে, তখন এই যে পাশে দেখেন বড় হাতের দুইটা এর একটা আইকন আছে, এটাতে আপনি যদি হচ্ছে স্ক্রোল করেন, আপনি যদি এখানে স্পেসিংটা বাড়ায়া দেন, এখানে হচ্ছে লাইনের মাঝখানে স্পেসটা বাড়বে। আর আপনি যদি এটাকে কমায়া দেন, আপনি যদি এটাকে একদম কমাইতে থাকেন, তখন দেখবেন যে এটার স্পেসিংটা একদম কমে যাবে। দেখেন একটা লেখার উপর একটা লেখা চলে আসছে। তার মানে প্রথমটা দিয়ে আমরা ফন্টের সাইজটা ছোট বড় করতে পারি, এরপরটা দিয়ে আমাদের দুইটা লাইনের মাঝখানে স্পেস গ্যাপটাকে আমরা মেনটেন করতে পারি। কথা কি বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত? বুঝতে পারলে চ্যাট বক্সে জানাবেন। আচ্ছা, এরপরে আমাদের যে প্রত্যেকটা অ্যালফাবেট থাকে, প্রত্যেকটা অ্যালফাবেট, প্রত্যেকটা লেটার টেক্সট যাই আছে, প্রত্যেকটা অ্যালফাবেটের মাঝখানে যে স্পেসটা আছে, এই স্পেসটাকেও বড় ছোট করা যায়। সেটার জন্য ঠিক এই লাইনের নিচে, লাইন যেখান থেকে আমরা ছোট বড় করলাম, ঠিক তার নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন VA লেখা, এটা যদি আমরা বাড়ায়া দেই, এটা বাড়ায় দিলে অ্যালফাবেটের মাঝখানে স্পেসটা বেড়ে যাবে। এন্ড এটাকে যদি আমরা কমায় দিই, আস্তে আস্তে অ্যালফাবেটের মাঝখানে স্পেসটা কমে যাবে। এটা আমরা বিভিন্ন ধরনের টেক্সটকে স্টাইল করতে বা কাস্টম ভাবে কোনো একটা ডিজাইন রেডি করতে আমরা এই কাজটা করতে পারি। অনেক সময় দেখা যায় কিছু কিছু ডিজাইনের মধ্যে শুধু একটা ওয়ার্ড দিয়েই আমাদের পুরো ডিজাইনটা কমপ্লিট করা পসিবল, যদি আমরা ওইভাবে জিনিসটাকে স্টাইল করতে পারি। ঠিক আছে, এখন এই ফন্টের কালার আমরা চেঞ্জ করব। ফন্টের কালার চেঞ্জ করতে গেলে আপনি হচ্ছে ফন্টকে ফার্স্টে সিলেক্ট করেন, আপনি ফন্টকে সিলেক্ট করেন এন্ড এখানে দেখেন কালারের অপশন আছে। এই কালার কালার অপশন সিঙ্গেল একটা ক্লিক করলেই আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখন আপনার যেই কালার ভালো লাগে আপনি সেই কালারই চাইলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর এখানে কিন্তু কালার কোডও বসানো যায়, এই যে এখানে হেক্সা কোড আছে, হেক্সা কোডের ব্যাপারে আপনাদেরকে বলছিলাম। এখানে হেক্সা কোডও বসানো যায়, হেক্সা কোড আপনি চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, অ্যাডোব কালার থেকে নিতে পারেন, অথবা হচ্ছে গুগলে সার্চ করলেও হয়ে যাবে, আপনি হেক্সা কোড পেয়ে যাবেন যদি আপনার কোনো স্পেসিফিক প্রোডাক্টের কালার প্রয়োজন হয়। অথবা আইড্রপার টুল তো আছেই, আইড্রপার টুল দিয়েও আপনি কালার পিক করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই আর কি। এরপরে আমরা তো একটু আগে দেখলাম যে শিফট প্রেস করলে একটা অ্যালফাবেট ক্যাপিটাল লেটার হইতেছে, অথবা ক্যাপস লক অন করলে ক্যাপিটাল লেটার হইতেছে। এর মধ্যেও কিছু চেঞ্জেস আছে। একটু নিচের দিকে যাই, ধরেন এখানে ক্যাপস লক অন থাকাতে নিচের সবগুলো অ্যালফাবেট কি হয়েছে, ক্যাপিটাল লেটার চলে আসছে, কিন্তু উপরটাতে কিন্তু এরকম না। সো আমরা এই লেয়ার প্যানেলটা এটাকে সিলেক্ট করে ধরে এখানে দেখবেন টাইপ অপশন নামে একটা অপশন আছে। এখানের মধ্যে আপনি হচ্ছে এই যে প্রথম যেটা দুইটা ক্যাপিটাল লেটারের টি এর মতন একটা আইকন আছে, এটাতে যখন ক্লিক করবেন দেখবেন আপনার অল ক্যাপস হয়ে গেছে, সবগুলো কি ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এটা অফ করে দেন, সব আবার আগের পজিশনে ব্যাক করবে। এখন আপনি চাচ্ছেন এটা অল ক্যাপস থাকবে, কিছু বইয়ের মধ্যে দেখা যায় যে প্রথম ওয়ার্ডটা, প্রথম অ্যালফাবেটটা অনেক বড় থাকে, প্রথম অ্যালফাবেটটা অনেক বড় থাকে, এর পরের গুলো হচ্ছে অনেক ছোট থাকে, কিন্তু সবই ক্যাপিটাল লেটার, কিন্তু এর পরের গুলো ছোট থাকে। সেটা কিভাবে? ওই যে একটু আগে বললাম না, আপনি হচ্ছে টাইপ টুল দিয়ে ডবল ক্লিক করলে টেক্সটটা সিলেক্ট হবে, দেন আপনি ড্র্যাগ করে সিলেক্ট করবেন, পাশের অপশনটাতে ক্লিক করবেন, দেখবেন এটা কি নিচে চলে আসছে, প্রথম অ্যালফাবেটটা বড় আর বাকিগুলো কি ছোট। ওকে, আর এটার অবস্থাটা এরকম, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে নিয়ে এই কাজটা করে। এখন আপনি যদি এটারে যদি ইয়া করে দেন, দাঁড়ান, এটা অফ করে দেন, অফ হয় নাই। আচ্ছা, না হইলে দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা, আমরা চাইলে এটাকে টু দি পাওয়ারও দিতে পারি, সারপ্লাস করতে, ইয়া কি যেন বলে, সুপার স্ক্রিপ্ট করতে পারি, অথবা হয়তো আন্ডারস্ক্রিপ্ট করতে পারি, যে কোনো একটা আমরা দিতে পারি। এটা আমাদের ডিপেন্ড করে
যে আমরা কিভাবে টেক্সটটাকে অ্যালাইন করতে চাচ্ছি। আমাদের অ্যাজ ইউজুয়াল এই জিনিসগুলো লাগে না, আমাদের শুধুমাত্র হচ্ছে অল ক্যাপস করলেই হয়ে যায়। আমাদের শুধুমাত্র অল ক্যাপস করলেই আমাদের কাজটা হয়ে যায়, ঠিক আছে? অল ক্যাপসই আমাদের কাজ, এছাড়া আমাদের কোনো কাজ এই পার্টের মধ্যে হয় না। এখন ধরেন এই যে আমাদের টেক্সট গুলো আছে, এখন টেক্সট গুলোকে আমরা একটু যদি স্টাইল করতে চাই, একটু লং করতে চাই, লম্বা করব, টেক্সটটাকে সিলেক্ট করি। এখানে দেখেন টি এর মতন একটা যেটা আইকন আছে সাইডে আপ ডাউন অ্যারো, এটার 100%টাকে যদি আমি বাড়ায় দেই, দেখেন আমাদের টেক্সটটা কি হচ্ছে, লং হচ্ছে। আমাদের টেক্সটটা লং হচ্ছে। এন্ড আমরা যদি পাশেরটা ইয়া করে দেই, আমাদের টেক্সটটা কি হবে, আমাদের টেক্সট হচ্ছে পাশে লম্বা হইতে থাকবে। এন্ড আমরা এটাকে শুধু বড় না, এটাকে চাইলে মাইনাস ফিগারেও ছোট করতে পারি। তবে এখানে মাউসটা একটু সাবধানে নাড়াবেন, কারণ হচ্ছে অনেক সময় হয় কি, সাইডে পড়ে গেলে মাউসটা স্ক্রোল হয়ে যায়, স্ক্রোল হয়ে নিচে চলে আসে, তখন এক ঝামেলা। তো আমরা চাইলে এটাকে শুধু বড় না, আমরা চাইলে এটাকে মাইনাস ফিগারে ছোটও করতে পারি, আমরা চাইলে 0 ডিগ্রিতে এটার উল্টাও দিতে পারি, ঠিক আছে? এই হলো গিয়ে হরিজন্টাল টাইপ টুলের কাজ। হরিজন্টাল টাইপ টুলের মেইনলি এই জিনিসগুলো আমাদের ইয়া আছে, করতে হয়। এখন এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনকে যদি আপনি অ্যালাইন করতে চান আর কি, একটা টেক্সটের মাঝখানে বা একটা কোনো জায়গায় অ্যালাইন করবেন, আমরা অনেক সময় দেখি না যে টেক্সটটা মিডল বরাবর থাকে, টেক্সটটা লেফটে থাকে, রাইটে থাকে, সেটা আমাদের এখানে কাজ আছে। লাইক আপনি যখন হচ্ছে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে প্যারাগ্রাফ প্যানেল আছে, একটা প্যারাগ্রাফ প্যানেল দেখবেন, এটা কি অ্যালাইন, এটা লেফট অ্যালাইন করা। আমি যদি রাইট অ্যালাইন করি, এটা দেখেন এটা রাইটে চলে গেল, সবগুলো টেক্সট রাইট সাইডে অ্যালাইন করা। এরপর আমরা যদি মিডলটাতে ক্লিক করি, দেখেন টেক্সটটা কি মিডলে অ্যালাইন করা। তো এইখানে এই তিনটা জিনিস আমাদের মোটামুটি কাজে আসে। এখন আপনার যদি কোনো বড় বইয়ের মধ্যে কিছু লিখতে হয়, সেই ক্ষেত্রে আপনারা এইখানে এই অপশনগুলো পাবেন। এই অপশনগুলো এইখানে আসতেছে না, কিন্তু এই অপশনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে যখন আপনি বড় কোনো টেক্সট দিবেন। এন্ড এখানে টেক্সটের মধ্যে আপনি চাইলে ওই যে বুলেট পয়েন্ট গুলো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুলেট পয়েন্ট অ্যাডেরও অপশন আছে। এন্ড এখানে লাইনটাও আপনি বাড়াইতে কমাইতে পারবেন, ঠিক আছে? এই হলো গিয়ে বিষয়। তো আমি এটা ফার্স্টে লেফট অ্যালাইনেই রাখি, এটা লেফট অ্যালাইনেই থাক, এখানে রাখি। এখন আমরা তো হচ্ছে জাস্ট একটা লাইন টাইপ টুল দিয়ে একটা ক্লিক করলাম, ক্লিক করে একটা টেক্সট নিলাম, তাই না? এখন আমরা এটা ডিলিট করে দিয়ে যদি টাইপ টুল সিলেক্ট করে, আমরা যদি ক্লিক করে একটা ড্র্যাগ করে একটা এরিয়া সিলেক্ট করে দেই, আমাদের এটা হয়ে গেল কি এরিয়া টেক্সট, ঠিক আছে? এন্ড আমরা যদি এখানের মধ্যে ফন্ট সাইজটা ছোট করে দেই, দেখেন এটা আমাদের হয়ে গেছে কি এরিয়া টেক্সট। এন্ড এইখানের মধ্যে গেলে এখন আমাদের প্যারাগ্রাফ প্যানেলটা অ্যাক্টিভ হয়েছে, দেখেন প্যারাগ্রাফের এই প্যানেলটা অ্যাক্টিভ হয়েছে। এখন আমরা যদি এখানে মিডল অ্যালাইন করে দেই, আমাদের টেক্সটটা মিডলে অ্যালাইন হবে, লেফটে করলে লেফট, রাইটে করলে রাইট অ্যালাইন। এখান থেকে আপনার টেক্সটকে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? এন্ড এখানের মধ্যে স্পেসিংটা হচ্ছে লাইনের মাঝখানে স্পেসিংটা বাড়ানো কমানো যায়। এই দেখেন ইয়া থেকে আমাদের লেখাটা কি সরে আসতেছে, বর্ডার থেকে আমাদের লেখাটা সরে আসতেছে। এন্ড প্রথম প্রথম লাইনটাকে আমরা চাইলে হচ্ছে একটু দূরে নিতে পারি, আবার চাইলে হচ্ছে কাছেও নিতে পারি। এরপরটা হচ্ছে প্রথম লাইনটাকে, এটা কি অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। আচ্ছা, প্যারাগ্রাফ প্যানেলের উপরের স্পেস, এই স্পেসটা আমাদের হবে না, কারণ এখানে আমাদের দুইটা প্যারাগ্রাফ নাই, আমাদের অনলি একটাই প্যারাগ্রাফ আছে। সো এই আর কি, আমরা যদি সব জিরো করে দিই, সব আবার আগের পজিশনে চলে আসবে, ঠিক আছে? তো এই তো হরিজন্টাল টাইপ টুলের এতটুকুই কাজ, এরপরে বাকি কাজগুলো হচ্ছে ডিপেন্ড করে আপনারা কিভাবে ইয়া করবেন। তো এইখানের মধ্যে তো এতটুকু তো সবাই বুঝতে পারছেন যে কিভাবে আমরা প্যারাগ্রাফটাকে অ্যালাইন করব, টেক্সট অ্যালাইন করব, টেক্সটে ছোট বড় করব, টেক্সটে সিলেক্ট করব, এগুলো তো বুঝতে পারছেন সবাই আশা করি। একটু চ্যাট বক্সে জানাবেন। ওকে, বুঝলাম না, এখানে তামিল লেখাকে ইংলিশ, ফটোশপের মধ্যে তামিল ল্যাঙ্গুয়েজ চলে আসছে, বাংলা লেখা আসছে না। কি একটা অবস্থা, চিন্তা করে দেখছেন? ডান পাশের বারটা আসতেছে না। উইন্ডো থেকে গিয়ে ওয়ার্ক স্পেসে যান, দেন হচ্ছে রিসেট করে দেখেন, এটা আসার কথা, এটা তো কমন আসবেই।
গ্রেডিয়েন্ট প্যানেল হইলে এখান থেকে কিছু একটা ইরর আছে, ওইটা ঠিক করলে হয়ে যায়, কিন্তু এছাড়া এটা থাকে, অলওয়েজই থাকে। প্রপার্টিস প্যানেলটা দেখেন, আর নাইলে এখান থেকে উইন্ডো থেকে গিয়ে নিয়ে আসেন, এই যে প্রপার্টিস প্যানেলটা নিয়ে আসেন, তাইলেই হয়ে যাবে। অথবা এই যে ক্যারেক্টার প্যানেল আছে, ক্যারেক্টার প্যানেল আনতে পারেন, অথবা উইন্ডো থেকে গিয়ে আপনি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্যানেলটা আনতে পারেন, অথবা উইন্ডো থেকে গিয়ে সবগুলো প্যানেলে আপনি চাইলে আনতে পারেন। ঠিক আছে, এখানের মধ্যে গ্রেডিয়েন্ট প্যানেলটা কই, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট, এখানে গ্রেডিয়েন্টটা নাই যদিও। যাক, এখান থেকে সবকিছু আপনি আনতে পারবেন, এই যে আমি যেমন নিয়ে আসছি আর কি। এই যে প্যারাগ্রাফ প্যানেল, এই যে ক্যারেক্টার প্যানেল, দুইটা প্যানেল একসাথে চলে আসছে। আচ্ছা যাক, সমস্যা নাই। আর প্রপার্টিস প্যানেলের মধ্যে যা যা পাই সবই আছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, পাবেন। ঠিক আছে, এই হলো গিয়ে ব্যাপার। তো এই গেল আমাদের হরিজন্টাল টাইপ টুল এন্ড এরিয়া টাইপ টুল। আমি যে একটু আগে লাস্ট যেটা দেখাইছি এটা হচ্ছে আমাদের এরিয়া টাইপ টুল, একটা এরিয়া সিলেক্ট করে নিয়ে দেন ওইটার মধ্যে আমরা টাইপ করছি। ঠিক আছে, আমরা একটা কোর্স মডিউলের দিকে যাই। আমাদের কোর্স মডিউলের মধ্যে এখানে ছিল যেটা হরিজন্টাল টাইপ টুল, এবার আমরা ভার্টিক্যাল টাইপ টুলে যাই। এতক্ষণ আমরা হরিজন্টাল টাইপ টুলে যা দেখছি, এই ভার্টিক্যাল টাইপ টুলে সেম জিনিসই আছে, জাস্ট টাইপ টুলে রাইট ক্লিক করবেন, দেন এখানে দেখবেন যে ভার্টিক্যাল টাইপ টুল নামে একটা অপশন আছে। এটা ক্লিক করলে লেখাটা জাস্ট লম্বায় আসবে, আগে পাশে আসছে, এটা লম্বায় আসবে, এন্ড বাকি সবকিছু এ টু জেড সেম। এন্ড এই জিনিসটা খুবই কম কাজে লাগে, এন্ড লাগে না বললেই চলে। কোনো কাজে তেমন ভাবে কোনো কিছুই লাগে না। তারপরে হচ্ছে যদি কোনোদিন কোনো স্টাইলিং টেস্ট বা কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট হাবিজাবির মধ্যে যদি ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি হরিজন্টাল টাইপ, সরি ভার্টিক্যাল টাইপ টুলটা আপনি ইউজ করতে পারেন। এন্ড বাকি সব নিয়ম হরিজন্টাল টাইপ টুলের মতনই, সেম টু সেম। এন্ড এখানের মধ্যে আমরা যদি টাইপ টুল গুলো ডিলিট করে দেই, আমরা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল নেই। এই যে আমরা একটা টাইপ টুল নিলাম, এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে চাইলে ম্যানুয়ালিও অল্টার প্রেস করে ছোট বড় করতে পারি। তো যাক, ছোট বড় করলাম, করা শেষ। এখন এই টেক্সটটাকে আমরা যদি ওয়ার্ক করতে চাই বা বাঁকা বা কোনো স্টাইল করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে ধরে ফার্স্ট এই এই যে লে লরেন ইপসন লেখা বা টাইপের যে নাম, এই লেয়ারের যে বারটা আছে, এই বারের মধ্যে রাইট ক্লিক করব। দেন এখান থেকে আমরা কি দিব, কনভার্ট টু শেপ। ঠিক আছে, আচ্ছা কনভার্ট টু শেপের আগে আমি এটা একটা কপি করে নিই। ঠিক আছে, একটা লেয়ার কপি করে নিলাম, এখানে দুইটা আছে। এখন আপনার এই টেক্সটটা যদি সিলেক্ট করতে হয়, আপনি টেক্সটটাকে সিলেক্ট করবেন কিভাবে করবেন? এই যে টি যে থাম্বনেলটা বা লেয়ারের থাম্বনেলটা হচ্ছে এইটা, এই বক্সটা যেটার মধ্যে হালকা চারটা কর্নার থাকে আর কি। তো এটার মধ্যে রাইট ক্লিক করে যদি সিলেক্ট পিক্সেল দেন, দেখবেন যে আপনার টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে। আর নতুন একটা লেয়ার নিয়ে আপনি চাইলে এটার মধ্যে অল্টার ডিলিট দিয়ে কালারও দিতে পারেন, চাইলে কোনো সমস্যা নেই। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেখেন, এখানে কিন্তু আমার আরেকটা লেখা চলে আসছে। আর আমি যদি কালার দিই, না এই যে কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা কিভাবে সিলেক্ট করলাম যে কোনো টেক্সটকে? আমরা জাস্ট এই যে থাম্বনেইলের মধ্যে কন্ট্রোল প্রেস করে ক্লিক করি, তাও সিলেক্ট হয়ে যাবে, অথবা রাইট ক্লিক করে থাম্বনেইলের মধ্যে সিলেক্ট পিক্সেল, দেন আমাদের টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। এখন আমরা এটাকে শেপে কনভার্ট করব। যে কোনো টেক্সটকে শেপে কনভার্ট করার জন্য আপনি নর্মালি এই লেয়ার লাইনটার মধ্যে বা লেয়ার বক্সটার মধ্যে রাইট ক্লিক করবেন, থাম্বনেইলের মধ্যে না, কিন্তু বক্সের মধ্যে রাইট ক্লিক করে এখানে কনভার্ট টু শেপ একটা অপশন আছে। দেন এটা কিন্তু শেপে কনভার্ট হয়ে গেল, এটা কিন্তু আর টেক্সট নাই, এটাতে আপনি ডবল ক্লিক করলেও কাজ করবে না, কিন্তু নিচেটা কিন্তু টেক্সট, নিচেরটা টেক্সট আছে। ঠিক আছে, এখন আপনি যদি এইটারে কন্ট্রোল টি দেন এন্ড রাইট ক্লিক করে ওয়ার্প দেন, একটা জিনিস খেয়াল করেন, এখানে ওয়ার্পের অপশন আসবে কিন্তু কাস্টম অপশনটা আসবে না। আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন নিজের মন মতন, কিন্তু কাস্টম ভাবে পারবেন না, কাস্টমে সম্ভব না। এখানে আর্ট করা যাইতে পারে, আপনি and এই কন্ট্রোল প্যানেল হ্যান্ডেলটা ধরে আপনি এটাকে উপর নিচে ডানে বামে মুভ করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, স্কুইজের অপশন আছে, এন্ড টুইস্টের অপশন আছে, আপনি চাইলে এখান থেকে টুইস্ট করতে পারেন, যেদিকে ড্র্যাগ করবেন এটা সেদিকে টুইস্ট হবে। এখানে একটাই পয়েন্ট দেওয়া, কিন্তু কাস্টম হইলে এটা টুইস্টটা আরো ভালো মতন হইতো আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা যেহেতু টেক্সট এই জন্য এটা এইভাবে হইতেছে না। এখন আমরা যদি উপরটাকে ধরি, উপরের লেয়ারটাকে ধরি, ধরে কন্ট্রোল টি দেই, টি দেওয়ার পর রাইট ক্লিক, আমরা ফ্রি ট্রান্সফর্মও দিতে পারি, আমরা ওয়ার্পও দিতে পারি। আমরা ওয়ার্প দিলাম, ওয়ার্প দেওয়ার পরে এখানের মধ্যে থেকে শুরুতেই কাস্টম চলে আসছে। আর আমরা যেখান থেকে ধরেই ড্র্যাগ করি না কেন,
সেখান থেকেই এটা ওয়ার্প হবে, সেখান থেকে এটা ওয়ার্প হতে থাকবে। না হচ্ছে আমরা এটাকে চাইলে যে কোনো ভাবে একদম নষ্ট করে ফেলতে পারি, লাইক আমরা পলিথিন বা কাগজ যেভাবে ইয়া করতে পারি ওরকম আর কি। তো এটা আমরা ওয়ার্পে না গিয়ে আমরা যদি হচ্ছে রাইট ক্লিক দিয়ে দেই, আবারও কন্ট্রোল টিতে যাই, রাইট ক্লিক ফ্রি ট্রান্সফর্ম দেই। ফ্রি ট্রান্সফর্ম দিলে আমরা হচ্ছে এই যে এটা ধরে, কন্ট্রোল প্যানেল ধরে দেখেন, আমরা টেক্সট গুলোকে যে কোনো অ্যাঙ্গেলে কন্ট্রোল প্রেস করে যে কোনো অ্যাঙ্গেলের মধ্যে নিয়ে যেতে পারি। এটা আই অফ করে দেই। দেন টেক্সটটাকে আমরা হচ্ছে যে কোনো ভাবে ইয়া করতে পারি। ঠিক আছে, কন্ট্রোল টি, কন্ট্রোল টি, কন্ট্রোল প্রেস করে একটু নিয়ে আসি। এন্ড আমরা চাইলে এটাকে হচ্ছে ছোট, বড়, উপরে, নিচে যে কোনো পজিশনে কি করতে পারি, এটাকে ওয়ার্প করতে পারি বা ট্রান্সফর্ম করতে পারি। লেখাটা দেখে মনে হইতেছে না যে হচ্ছে এটা উপর থেকে পড়ে যাইতেছে? যদি এটা 3D হইতো দেখতে একটু ভালো লাগতো, তাই না? যে মনে হইতেছে কোন একটা ব্যানার বা বিলবোর্ড কাত হয়ে পড়ে যেতেছে। সো ফ্রি ট্রান্সফর্মের বিষয়টা বুঝতে পারছেন সবাই? কন্ট্রোল টি দিবেন, রাইট ক্লিক করবেন, ফ্রি ট্রান্সফর্ম পাথ দিবেন, বা ফ্রি ট্রান্সফর্ম দেওয়ার পরে আপনি হচ্ছে এটাকে ট্রান্সফর্ম করতে পারেন। এন্ড আপনি চাইলে এটাকে হচ্ছে আবার আগের পজিশনেও চাইলে ব্যাক করতে পারেন যদি আপনি ওই জিনিসটা মনে থাকে আপনার। ঠিক আছে, আমরা এটা যে কোনো পজিশনে অ্যাকচুয়ালি নিয়ে যেতে পারি। ঠিক আছে, কারো কোনো বুঝতে অসুবিধা আছে থাকলে বলতে পারেন, চ্যাট বক্সে জানাতে পারেন, আমি অ্যান্সার দিব। ওকে, এমডি রিয়াজুল ইসলাম ভাই, আপনি স্ক্রিন শেয়ার করতে চাচ্ছেন কেন ক্লাস টাইমে? আচ্ছা, আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের টেক্সট ওয়ার্পের বিষয়টা, এন্ড টেক্সট শেপ করাটা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আমি শেপটা ডিলিট করে দিই, নতুন একটা লেয়ার নিয়ে নিই। এখন আমাদের আরো দুইটা ইয়া আছে, হরিজন্টাল টাইপ মাস্ক টুল এন্ড ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। এখন এই জিনিসটা ফটোশপে কেন দিছে এটা আল্লাহ ভালো জানেন, যে ডিজাইন করছে ফটোশপ সে খুব ভালো করে জানে। কারণ আমরা যদি হচ্ছে হরিজন্টাল টাইপ মাস্ক টুলে যাই, হরিজন্টাল আর ভার্টিক্যাল একই জিনিস, আমরা যেটাই লিখলাম, রাইট ক্লিক করলাম, ওই এরিয়াটা না জুম করলে দেখবেন যে সিলেক্ট হয়ে আছে। তো এই যদি সিলেক্টই আমার করতে হয়, এন্ড ওইটাকে যদি আমি পরবর্তী এডিটই করতে না পারি, তো আমার হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল টাইপ টুল বেটার না? আমি জাস্ট এটাতে লিখলাম, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে ফেললাম, ওটা আমার জন্য ভালো হয় না? নতুন একটা লেয়ার নিয়ে নেই, আগের প্যানেলটাকে আই অফ করে দেই, তাইলেই তো হয়, আমার তো কাজ হয়েই গেছে। তো আমি কেন হচ্ছে এই হরিজন্টাল টাইপ মার্কস এন্ড ভার্টিক্যাল টাইপ মার্কসটা ইউজ করবো, এটা আমার মাথায় আসে না। এন্ড কেন দিছে আল্লাহ মাবুদ জানে, এটা কোন মাস্কিং এর কাজে লাগে কে জানে। তো হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল মাস্কিং টুলটা এরকমই কিছুটা, একই জিনিস, কিন্তু এটা হচ্ছে লেখার পরে ওই পার্টটা সিলেক্ট হয়ে যায়, এছাড়া আর কোনো কাজ নাই অ্যাকচুয়ালি। এটা এটা কেন দিছে আল্লাহ মাবুদ জানে, যাক সমস্যা নাই, দিছে আমরা একটু দেখে নিলাম, আমাদের একটু সময় গেল। অনেক সময় হয় না, অনেক কিছু শিখতে গেলে আমাদের সময় অপচয় হয়, বিষয়টা এরকম আর কি। এগুলো কোনো বড় ঘটনা না, বড় বড় শহরে এমন ছোট ছোট ঘটনা হইতেই পারে, তাই না? সো এই হলো ব্যাপার। তারপর আমরা যদি কোর্স মডিউলের দিকে একটু যাই, আচ্ছা, টেক্সট টু শেপ এটা আমরা দেখে ফেলছি, টাইপ অন আ পাথ, গুড পয়েন্ট, টাইপ অন আ পাথ। এখন হইতে পারে আপনি একটা কিছু ডিজাইন করতেছেন, আপনি একটা পেন টুল দিয়ে একটা লাইন নিলেন, একটা পেন টুল দিয়ে আপনি হচ্ছে একটা লাইন নিলেন, লাইনটা এমন ভাবে নিলেন, এখন এইটার মধ্যে আপনার লিখবেন কিচ্ছু না, আপনি জাস্ট হরিজন্টাল টাইপ টুলে যান এন্ড এই পাতের উপরে, আচ্ছা এটা মনে শেপ ছিল, আচ্ছা শেপটাকে ডিলিট করে দেয়, এটা শেপ দিয়ে হবে না, তো এটা তো পাতে হইতে হবে। তো ইয়া হইতে এখান থেকে আপনি পাত নেন, পাত সিলেক্ট করে আপনি একটা লাইন আঁকেন, সমস্যা নেই।
তারপরে টাইপ টুলে যান, এন্ড এই এই পার্টটা সিলেক্ট থাকা অবস্থাতে আপনি জাস্ট এটার উপরে কার্সরটা নিলেই দেখবেন কি আপনার কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করেন, দেখেন আপনার এখানের মধ্যে কি হয়েছে, লেখা চলে আসছে। এন্ড আপনি এটা যখন সিলেক্ট করবেন, আচ্ছা সিলেক্ট ছাড়াই যদি আমরা যাই কাছে, এটাকে যখন ক্লিক করবেন দেখবেন এখানে একটা পয়েন্ট আসছে, আপনি কন্ট্রোল প্রেস করে এই পয়েন্টটাকে বাড়ায় দেন। সরি, আরে এই যে এখানে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা ধরে যদি বাড়ায় দেন, বুঝলাম না বারবার এটা উল্টে যেতেছে কেন। দাঁড়ান এক second। পাত গেল কই? আচ্ছা আমি একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। আচ্ছা আমি পাতের মধ্যে আবার লিখি, ওটা মনে বেটার হবে। টাইপ টুলে যাই, অল্টার প্রেস করলাম। আচ্ছা এখানে একটা পয়েন্ট দেখবেন, এটা জুম করার পর একটা পয়েন্ট দেখবেন, এটা কন্ট্রোল প্রেস করে যখন ধরে আপনি ড্র্যাগ করবেন আস্তে আস্তে এখানে স্পেসটা বাড়বে, এন্ড আপনার এইখানের মধ্যে টেক্সটটা চলে আসবে পাতের মধ্যে। আর এইখানে একটা দেখবেন যে এই যে বারবার যে লেখাটা যে উল্টা যেতেছে, আপনি দেখবেন যে এখানের মধ্যে একটা, যখন আপনি কন্ট্রোলটা প্রেস করতেছেন তখন হচ্ছে এখানে মিডলের মধ্যে একটা ইয়ে আছে, আপনি যদি এটাকে ধরে একটু নিচের দিকে টান দেন তখন এটা নিচে চলে আসবেন, কন্ট্রোল প্রেস উপর দিকে ড্র্যাগ করলে এটা উপরে চলে যাবে লাইন। এই হচ্ছে বিষয়। টাইপোনা পাথ টুল অ্যাকচুয়ালি ফটোশপে লিখে কোনো শান্তি নাই, লেখার বিষয় হচ্ছে যদি লিখতেই হয় কোনো কারণে ইলাস্ট্রেটরে লিখেন অনেক শান্তিতে লিখতে পারবেন। টাইপোনা পাথ টুলটা ফটোশপে কোনো কাজে লাগে, কাজে লাগে, লাগে না যে তা না, লাগে। কিন্তু ফটোশপে আমি অ্যাকচুয়ালি ডিজাইন করিও না, ডিজাইন নিয়ে ফটোশপ নিয়ে আমি অ্যাকচুয়ালি কনসার্নও না। ফটোশপ নিয়ে কারা কনসার্ন, যারা হচ্ছে লোকাল ক্লায়েন্টের কাজ করেন এন্ড প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করে আর কি, তারা হচ্ছে গিয়ে কনসার্ন। এন্ড টোটাল ব্র্যান্ড গাইডলাইন ডিজাইন করতে গেলে আপনার ইলাস্ট্রেটর কম্পালসারি। তো এখানে একটা কথা আছে, আপনি ফটোশপটা তাহলে কেন অনেকে ইউজ করে বা ফটোশপটা কি কারণে, আপনার পোর্টফোলিও ওয়েবসাইট যদি বা পোর্টফোলিও যদি আপনি খুব সুন্দর দেখাইতে চান, ফটোশপ ছাড়া কোনো অপশন নাই। লাইক ক্লাসের টপিকের ফাঁকে আমি যদি একটু যাই, লাইক বিহেন্সে যদি যাই, বিহেন্সে গেলে যতগুলো ইয়া দেখবেন, প্রোফাইল দেখবেন, এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এটা আপনাদের ক্লাস আছে ইলাস্ট্রেটরের সময় আসবে, যতগুলো আই ক্যাচি পোস্ট দেখবেন ততগুলাই হচ্ছে কি, যে যেমন এটা ভালো লাগলো এটাতে একটু ক্লিক করি, এটা হচ্ছে কি সব ফটোশপের কাজ, সব ফটোশপ। কেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ফটোশপে সবচাইতে সুন্দর হয়, এন্ড এটা দেখতে খুব সুন্দর লাগে and মানুষ এটাই না খুব পছন্দ করে দেখতে। কিন্তু মেইন ব্র্যান্ড গাইডলাইন যদি আপনি যান, আপনার ইলাস্ট্রেটর ছাড়া কোনো অপশন নাই। আমি ব্র্যান্ড গাইডলাইন দেখি, ব্র্যান্ড গাইডলাইন লিখে সার্চ দেই এখানে বিহেন্সের মধ্যে। আচ্ছা জিরো রেজাল্ট, ও সরি না আসছে, এই যে ব্র্যান্ড গাইডলাইন, ব্র্যান্ড গাইডলাইনটা ক্লিক করি। মেইন ডিজাইন গুলো হচ্ছে ইলাস্ট্রেটর দিয়েই করা, এন্ড বাকি পার্ট গুলো হচ্ছে ফটোশপ দিয়ে করে আনছে নর্মালি। এন্ড এই যে এখানে যে পয়েন্ট গুলো দেখতেছেন এগুলো সব অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটর দিয়েই করা, এটা ফটোশপের এখানে কোনো ফাংশনই নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, অ্যাকচুয়ালি কোনো ফাংশনই নাই। তো যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে এন্ড একটু তাদের পোর্টফোলিওটাকে একটু আপস্কেল করতে চায়, তারা হচ্ছে মূলত ফটোশপ দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ডিজাইন করে পোর্টফোলিওতে আপলোড দেয় এন্ড এটা খুবই হাইপে চলে। এতটুকু আমরা দেখছি আর কি। এন্ড একটা জিনিস লক্ষ্য করবেন, যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে এন্ড ওদের হচ্ছে মোটামুটি ডিজাইনটা দেখতে সবাই দেখলেই বলে ওয়াও ওয়াও, ওরা ওদের সাথে যখন আপনি কথা বলতে যাবেন দেখবেন ওদের মাঝখানে একটা ভাব আছে। ঠিক আছে, ওদের মাঝখানে একটা ভাব আছে, ভাবটা এরকম যে আমি তো দাদা অনেক কিছু হয়ে গেছি, তুমি কিছু হতে পারোনি। সো
এরকম একটা ভাব থাকতে পারে, সহ্য করবেন। ওইটা সহ্য করা ছাড়া কোনো কিছু ইয়া নাই। ক্যামেরা অন করছে কে? কিঠা কিঠা। আনিকা কবির আপু, আপনার ক্যামেরা অন। আচ্ছা, আনিকা থেকে একটা জিনিস মনে পড়লো, 314 নাম্বার ব্যাচে আনিকা আঞ্জুম নামে একটা আপু ছিল। ওই ব্যাচটা ক্লোজ। ভাই আমার দেখা একটা মানুষ উনি, আর কি মানুষ এতটাও টিউবলাইট হইতে পারে এটা আমার জানা ছিল না। ওনারা আপনি বুঝাইবেন একটা, সে বুঝবে আরেকটা। এন্ড রিয়াল লাইফে কি চলে এটা উনি জানে না। আর কি রিয়াল লাইফ বলতে একটা দুনিয়াতে মানুষ কি নিয়ে আলোচনা করতেছে বা দুনিয়াটা কিভাবে চলতেছে এটা উনি কিছুই জানে না। উনি খালি বুঝে আমার পড়ালেখা করতে হবে, সারাদিন বই নিয়ে পড়ে থাকে, এই আর কি বিষয়। তো যাই হোক, আপনাদের কাছে যারা সোশ্যাল মিডিয়া ডিজাইনার আছে, আপনাদের আশেপাশে যদি কেউ থেকে থাকে, দেখবেন তাদের মাঝখানে একটা এক্সট্রা অর্ডিনারি একটা ভাব আছে, বিশাল এক ভাব যে আমি দাদা অনেক কিছু হয়ে গেছি। সো ওই ভাবগুলো সহ্য করবেন। কারণ ফটোশপে যারা পারে এরা একটু ভাব নেয়, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে ফটোশপে আমরা কালার নিয়ে খেলি, আর ইলাস্ট্রেটরে আমরা হচ্ছে কোয়ালিটি নিয়েও খেলতে পারি, কালার নিয়েও খেলতে পারি, কিন্তু কালারের পার্টটা কম তো অতটা আই ক্যাচি করা যায় না, ফ্ল্যাট ডিজাইন দিয়ে আমাদের কাজগুলো করতে হয়। তো নর্মাল বিষয় আর কি। তো যাক, ইদানিং কিন্তু রাজনৈতিক পোস্টার খুব ভালো চলতেছে। এই যে এইখানে আরেকটা দেখলাম একই ব্যক্তির করা। তো যাই হোক, আমরা হচ্ছে একটু ক্লাস টপিকের দিকে যাই। আমরা মোটামুটি হচ্ছে তাহলে হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ওয়ার্ড টেক্সট, টেক্সট টু শেপ, টাইপ অন আ পাথ দেখলাম। এখন আমাদের পার্ট হচ্ছে কি ব্লেন্ডিং অপশন। এখন ব্লেন্ডিং অপশনের মধ্যে আমি দুইটা জিনিস দেখাইতে পারি। আমি যাই নর্মালি একটা ইমেজ ওপেন করি, ইমেজ ওপেন করতে গেলে এই ইমেজটা কোথায় পাবো সেটা হচ্ছে ভাবার বিষয়। উম, এখানে পাইতে পারি, বিহেভিয়ার, ডেস্কটপ, ডেস্কটপ, ডেস্কটপ পাইছি। এই যে ছবিটা পাইছি। এখন এটা একটা বিল্ডিং এর ছবি, তাই তো? এখন আমরা এখানের মধ্যে একটা লেখা লিখবো। নর্মালি আমি যদি হচ্ছে ধর একটা টাইপ তুলে যাই, গেলাম, রাইট ক্লিক করলাম, কন্ট্রোল টি দিলাম, ঠিক আছে? কন্ট্রোল প্রেস করলে আমি এটাকে চাইলে অ্যালাইন করতে পারি। শিফট কন্ট্রোল প্রেস করে এখানে অ্যালাইন করতে পারলাম। কিন্তু আমি কিন্তু এটাকে বড় করতে পারতেছি না। তো বড় করতে গেলে আমার কি করতে হবে? এটা তো ফ্রি ট্রান্সফর্ম দেওয়া দরকার ছিল, তাই না? আমি কন্ট্রোল জেড দিয়ে দিই, এন্ড এটা কালারটাকে আমরা হোয়াইট করে দিই। এই টেক্সট কালারটাকে আমরা হোয়াইট করে দিই, ওকে। এখন আমরা যদি এটাকে কন্ট্রোল টি দেই, রাইট ক্লিক করি, ফ্রি ট্রান্সফর্ম দেই, তখন হচ্ছে আমরা দেখি কতটুকু কি করা যায়। না, এটা আসতেছে না কেন? আচ্ছা, ফ্রি ট্রান্সফর্ম দিলাম, টেনে টুনে যদি আমরা হচ্ছে এখানের মধ্যে ইয়া করতে যাই, আমাদের কাজের কাজ কিছুই হবে না, মাঝখানে যে জিনিসটা নষ্ট হবে, তাই না? তো আমরা এত কিছু করব না, এখানে বসানোর এত দরকার নাই, টাইনা টুইনা ওয়ার্পেরও দরকার নাই। আমরা নর্মালি এই টেক্সট থাকা অবস্থাতে কন্ট্রোল প্রেস করে টেক্সটটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, এন্ড কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, এই লেয়ারটাকে আমরা আই অফ করে দিলাম। এবার নতুন একটা লেয়ার নিলাম। তারপর আমরা চলে যাব হচ্ছে ফিল্টার। ফিল্টার থেকে চলে আসবো আমরা কোথায়? ভ্যানিশিং পয়েন্টে, ঠিক আছে? ভ্যানিশিং পয়েন্টে, ভ্যানিশিং পয়েন্ট থেকে আমরা হচ্ছে এখানে এই কেমনটা লাগে দাঁড়ান, ফ্লোটিং মিটিং প্যানেলটা হাইড করে দেই, এটা ক্যান্সেল দিয়ে দিই, দাঁড়ান। আমরা তো টেক্সটটা সিলেক্ট করে আমরা ফিল্টার থেকে চলে যাবো ভ্যানিশিং পয়েন্টে, এন্ড এখান থেকে আমরা হচ্ছে যে কোনো একটা কর্নার থেকে, কিন্তু কর্নার থেকে একটা পয়েন্ট ডিসাইড সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এই যে একটা নেট আমরা সিলেক্ট করে নিলাম, বা একটা গ্রিড লাইন সিলেক্ট করে নিলাম, দেন কন্ট্রোল প্রেস করে আমরা ড্র্যাগ করব, ঠিক আছে? ড্র্যাগ হয়ে গেল। আর এই পয়েন্টে এসে কন্ট্রোল প্রেস করে আমরা জাস্ট নিচের দিকে দিয়ে দিব। দুইটা পার্টি কিন্তু আমরা নিয়ে নিলাম কন্ট্রোল প্রেস করে। এন্ড কন্ট্রোল ভি দিলাম, আমাদের সিলেক্টেড টেক্সট এখানে চলে আসলো, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এন্ড এটাকে ধরে, রে ভাই কাজ করে না কেন? কন্ট্রোল ভি দিলাম, এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসলাম, এন্ড কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা চাইলে
শিফট অল্টার প্রেস করে বড় করতে পারি। আচ্ছা, যতটুকু বড় আছে হইছে। আমরা সাইড থেকে বড় করতে পারি, আমরা কর্নার থেকেও বড় করতে পারি, এর বেশি আর বড় হবে না হয়তো বা। তো আমরা এতটুকু বড় করলাম, বড় করে জাস্ট ওকে দিয়ে দিলাম। এখন ওকে দেওয়ার পরে আমরা কিন্তু টেক্সটটাতে সুন্দরভাবে দেয়ালটার মধ্যে কিন্তু টেক্সটটা বসায় ফেলছি, কিন্তু বসানোর পরেও দেখেন এখানে কিন্তু ব্ল্যাক পার্ট আছে কিছু। আর এই দেয়ালের মধ্যে ব্ল্যাক ডট আছে কিছু, যেটা হচ্ছে আমাদের টেক্সটের নিচে কি হয়েছে, ঢাকা পড়ে গেছে। যেমন এই দেখেন, এখানে একটা ডট ছিল, এখানে একটা ডট ছিল, এটা টেক্সটের নিচে ঢাকা পড়ে গেছে। এগুলোকে আমাদের ভিজিবল করতে হবে। আর এখানে যে দরজার যেই ইয়াটা আছে এখানের মধ্যে লেখা চলে আসছে, সেটা ঢাকতে হবে। তখন আমরা কি করব, এই লেয়ার প্যানেলের মধ্যে আমরা রাইট ক্লিক করি, উপরে গেলে আমরা পাবো ব্লেন্ডিং অপশন। যাক, ব্লেন্ডিং অপশন দিলাম। দেওয়ার পরে এই যে ব্লেন্ডিং অপশন সিলেক্টেড আছে না, এই সিলেক্টেড থাকা অবস্থাতে আমি একটু এই সাইডেই রাখি। আচ্ছা, সাইডে রাখার আগে এটা ক্যান্সেল দিয়ে দিই, দাঁড়ান। লেখাটা একটু ছোট করে নেই, একটু সাইডে নিয়ে নেই। এইখানে কাজ করবে, এখানে আপনারা দেখবেন, ঠিক আছে, একটু জুম করে নিলাম। রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম। এই যে আমাদের এখানে ব্লেন্ডিং অপশন, এই ব্লেন্ডিং অপশনের মধ্যে এই নিচে একটা হোয়াইট এন্ড ব্ল্যাক পার্ট আছে, এটা যদি আপনি কমায় দেন, এটা যদি কমায় দেন, দেখেন আমার ব্ল্যাক পার্টটা বাইরে গেল এন্ড ইয়া কি হইলো, হোয়াইট পার্টটা ঢাইকা গেল। আবার এখান থেকে যদি আপনি হোয়াইট পার্টটাকে ইয়া করে দেন, হোয়াইট হোয়াইট লেখাটা গায়েব হয়ে যাবে। দুই দিকেই সমস্যা অ্যাকচুয়ালি, আপনি যে হচ্ছে কোনটা রাখবেন কোনটা বাদ দিবেন এটা বোঝাটা মুশকিল। তো এখন আমরা যেটা করতে পারি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখানে দুইটা পয়েন্ট নিয়ে নেই, এখানে এটাকে এবার কমাই, এন্ড এখানে একটা পয়েন্ট নিয়ে নেই, দেখি কতটুকু কমাইলে কতটুকু থাকে। এখানে একটা পয়েন্ট নিয়ে নেই, এটা বাড়ায় দিই, এটাও বাড়ায় দিই। এই পয়েন্টটাকে হচ্ছে বাড়ায় দিলাম, এই পয়েন্টটাকে ভিজিবল করে দিলাম। না, হয় নাই। আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, ক্যান্সেল দিয়ে দিই। আবার রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাই। আমরা এইখানে অল্টার প্রেস করে একটা পয়েন্ট নিয়ে এতটুকু ইয়া করি, এন্ড এখান থেকে একটু হোয়াইটটাকে কমায় দিই। আচ্ছা, হোয়াইট কমানোর জন্য কন্ট্রোল প্রেস করে এখান থেকে হোয়াইটটাকে কমায় দিই। এন্ড এখান থেকে ব্ল্যাকটাকে একটু কমায় দিই, তাহলে হচ্ছে কি হলো, আমাদের হোয়াইট লেখাটাও থাকলো, এন্ড আমাদের ব্ল্যাক লেখাটাও কি হইলো, ব্ল্যাক পার্টটাও কি চলে গেল। এন্ড এখানে দেখেন এই যে ভিতরে থাকা ডট গুলো কিন্তু চলে আসছে, তাই না? এন্ড এখান থেকে আপনি চাইলে অপাসিটি বাড়াইতে কমাইতে পারেন, কোনো সমস্যা নাই। এন্ড এটাতে আপনি মাল্টিপল ইফেক্ট দিতে পারেন। আপনি যদি এমবস টাইপের ইফেক্ট দিতে চান, তো এখানে টেক্সচার অ্যাড করতে পারেন, টেক্সচারে যান। এখন আপনি কি ধরনের টেক্সচার দিতে চাচ্ছেন, এখানে কিছু প্রিসেট টেক্সচার আছে, এখান থেকে চাইলে আপনি প্যাটার্ন ইম্পোর্ট করতে পারেন। তো মাল্টিপল কিছু ইউজ করে আপনি এখানের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারেন। তো আমি হচ্ছে যা প্রিসেট আছে আমি এখান থেকে একটা ওয়াটার টেক্সচার দেই, ওয়াটার টেক্সচার দিলাম। এন্ড এখানে আমি স্কেলটা যদি বাড়া দিই, দেখেন এটার ভিতরে কিছু শেপ কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো নর্মালি আমি এটা যতটুকু দেওয়ার দিলাম। তারপর কনকারে যাই, কনকারটা হচ্ছে আপনি কোনরকম থ্রিডি করবেন নাকি হচ্ছে কি করবেন আর কি, সেটা ডিপেন্ড করে। আমি যদি এটা দেই, দেখেন এখানের মধ্যে কিছু এমবস টাইপের কিছু ইয়ে আসতেছে। আর এখানে যাওয়ার পর আমি যদি রেঞ্জটা বাড়ায় কমায় দেই, দেখেন এটা কিন্তু ভিতরের দিকে পুশ হয়ে যেতেছে কাইন্ড অফ। না, আপনি চাইলে এটা অফও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে যদি শ্যাডো ক্রিয়েট করতে চান, ড্রপ শ্যাডোতে যান। এখন আপনি ডিস্টেন্সটা বাড়ায় দেন, স্প্রেডটা বাড়ায় দেন, সাইজটা বড় করে দেন, অপাসিটি কমায় দিতে পারেন, যাতে একটা 3D ভাইব আসে এটার মধ্যে। 3D ভাইব আসে এটার মধ্যে। এন্ড আপনি চাইলে নয়েজ বাড়ায় দিতে পারেন। নয়েজ মিনস হচ্ছে গ্রেইন। আপনি যদি আহ দানা 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 কোনো একটা শ্যাডো ইফেক্ট দিতে চান, চাইলে দিতে পারেন, অথবা এটাকে চাইলে অফ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটার মধ্যে আপনি চাইলে কালারও ইয়া করতে পারেন, কালার ওভারলে যদি আপনি করতে চান, আপনি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন চাইলে। আপনার ওইখান থেকে লেয়ার সিলেক্ট করে তারপর কালার ইউজ করতে হবে না, আপনি চাইলে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে। এন্ড এই যে বাকি পার্টটুকু আছে, যদি আপনি মুছে দিতে চান, ব্রাশ টুল ইউজ করে মুছেও দিতে পারবেন। এটা ইউজ করি, এটা ইউজ করলে আমি যদি এখানের মধ্যে একটু কালারটা চেঞ্জ করে দেই, ওকে দিলাম, সাইজটা ছোট করে দেই,
ডিস্টেন্সটা বাড়ায় দেই, অপাসিটিটা কমায় দেই, অ্যাঙ্গেলটা ইয়া করে দেই। সোজা কথা, আপনি এখানের মধ্যে যত ধ্বনি আছে, আবার এটার মধ্যে আপনি চাইলে স্ট্রোক অ্যাড করতে পারবেন। স্ট্রোকের সাইজটা বড় করে দিতে পারেন একটু, 1 থেকে 2, 3, 1 করে দেওয়াটাই বেটার। পজিশন ইনসাইড আউটসাইড দিতে পারেন, আপনি চাইলে সেন্টার দিতে পারেন, যে কোনো জায়গায় দিতে পারেন। আমি হচ্ছে আউটসাইড বা সেন্টারে দিয়ে রাখলাম। দেন আপনি অপাসিটিটা বাড়ায় কমায় দিতে পারেন, সাইজটাকে একটু ছোট বড় করে দিতে পারেন, ওকে দিয়ে দেন। এই তো, আমাদের টেক্সটগুলো একটু স্টাইলিশ করা সম্ভব হয়ে গেছে এইখানের মধ্যে, ঠিক আছে। এই আর কি। এখন এইখানের মধ্যে কিছু পার্ট আছে না, এই পার্টটা চাইলে আমরা এখান থেকে ইরেজ টুল দিয়ে, ইরেজার দিয়ে আমরা মুছে দিতে পারি। ব্রাশটাকে ছোট করে নেই, নর্মাল যেভাবে আমরা করি। দেন আমরা চাইলে এইখানে ব্রাশ দিয়ে এই পার্টটুকু মুছে দিতে পারি, তখন আমাদের জন্য মুছতে জায়গাটা ইজিও হবে, ঠিক আছে। আমরা এই যে মুছে দিলাম, এটা আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। আর এটা আই অন অফ করলে লেখাটা থাকবে বা চলে যাবে, ঠিক আছে। ব্লেন্ডিং অপশনের কাজটা বুঝতে পারছেন? এখন আমি যদি আরেকটা ইয়া দেখাই, ধরেন যে ওয়ালপেপার টাইপের কিছু, ওয়ালপেপার মধ্যে আমরা আমরা কোনো যদি গ্লাস টাইপের ইফেক্ট দেখতে চাই, আমরা ফিল্টার থেকে ওপেনে যাই, ফাইল থেকে ওপেনে যাই, আমরা একটা ওয়ালপেপার টাইপ ইমেজ নিয়ে আসি, দেখি এখানে থাকার কথা। ডেস্কটপে যাই, দেখি এখানে আছে কিনা। উম, আচ্ছা, এখানে নাই। এখান থেকে দেখি ডাউনলোডসে পাবো হয়তো। উম, না থাকলে একটা নিয়ে আসবো ডাউনলোড করে, কেন নাই। আচ্ছা, এখানে নাই যেহেতু বাদ দেই, আমরা হচ্ছে একটা ডাউনলোড করে নিয়ে আসি। উম, এখান থেকে একটু জিনিস চেঞ্জ করতে হবে। সাইজটা দিয়ে দিই হচ্ছে লার্জ। লার্জের থেকে এখানে দাঁড়ান, এই টাইপের কিছু একটা মাউন্টেন ওয়ালপেপার যদি পাই আর কি। ওয়ালপেপার গুলো অতটা না। আচ্ছা, এটাই নেই, সমস্যা নেই। ছোট 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 দিয়ে তো কাজ হবে না আমাদের। আচ্ছা দাঁড়ান, ভাই ওয়ালপেপার 4K। নো নো নো, মাউন্টেন ওয়ালপেপার 4K তে যাই। এই তো পেয়েছি, এটাই খুঁজতেছিলাম অ্যাকচুয়ালি। সেভ ইমেজেস, সেভ, ডেস্কটপে সেভ করি, ফটোশপ থেকে ফাইলে যাই, ওপেনে দেই। ডেস্কটপে গিয়ে আমরা জাস্ট ওয়ালপেপারটা ওপেন করি। এই যে আমাদের ওয়ালপেপার, খুব নর্মাল একটা ওয়ালপেপার। এখন আপনি চাইলে আপনার নাম টাম লিখতে চাচ্ছেন, অনেক সময় হয় না আমরা ওয়ালপেপারের মধ্যে নিজের নামটা বসাইতে বলে ভালো হয়, ছবি বসাই। তো এখানে কিছু একটা গ্লাস টাইপের ইফেক্ট যদি দিতে চান, ধরেন আমি এখানে টাইপ টুল দিয়ে এখানে লিখলাম যে হচ্ছে ভাইব, ভাইব, ভাইব লিখলাম, এন্ড কন্ট্রোল টি দিয়ে অল্টার প্রেস করে এটাকে বড় করলাম।
এত বড় না অ্যাকচুয়ালি, একটু ছোট করলেও হবে। আমরা এইখান থেকে রাইট ক্লিক দিয়ে এটার ফন্টটাকে চেঞ্জ করি ফার্স্টে। যেই ফন্টটা দিলে একটু ভালো লাগে ওইটাই চুজ করবো। দেখি, নিচে দেখি আরো স্পাইরাল ফন্ট আছে কিনা। উম, এই থাইল্যান্ড মাইল্যান্ডের ভাষা দিয়ে ভুলে গেছে। আচ্ছা ধরেন আমি এই যে এইটাই নিলাম, এই টেক্সটটাই নিলাম, এটার কালার কি হোয়াইট, তাই না? এখন এইটাতে আমরা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাই। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে খুব ঠান্ডা মাথায় আমরা কন্ট্রোল প্রেস করে এখানে, সরি, আমরা অল্টার প্রেস করে এখানে একটা পয়েন্ট নিয়ে নিই। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, চারটা পয়েন্ট নিয়ে নিলাম। আমরা হোয়াইটটাকে বাড়া দেই, ব্ল্যাকটাকে হচ্ছে ইয়া করে দেই, এটার হোয়াইটটা ইয়া করে দেই, ব্ল্যাকটা হচ্ছে ইয়া করে দেই। ব্ল্যাকটা যখন আমি ইয়া করে দিব, দেখেন টেক্সটটা অলরেডি ইয়া হয়ে গেছে, তাই না? এই দিক দিয়ে গেলে পুরো গায়েব হয়ে যাবে। এটা গায়েবই থাকুক, সমস্যা নাই। ভেলভেট অ্যান্ড এমবসে যাই, টেক্সচারে যাই, টেক্সচারটা বাড়ায় দেই। আচ্ছা, এখানে ব্লেন্ডিং অপশন থেকে এটা একটু বাড়ায় দিতে হবে, নাহলে জিনিসটা দেখা না গেলে সমস্যা। ঠিক আছে, আমরা টেক্সচারে যাই, টেক্সচার থেকে টেক্সচারটা বাড়ায় দেই, স্কেলটা বাড়ায় দেই। কঙ্কারে যাই, কঙ্কার থেকে এটা ইয়া করে দেই। এটারে হচ্ছে আমরা থ্রিডি বানাবো, এটাই থাকুক। অ্যান্টি অ্যান্টি অ্যালাইন্স যেটা আছে এটা দিয়ে দিলাম, 100% করে দিলাম। স্ট্রোকে যাই, স্ট্রোক লাগবে না। আচ্ছা, স্ট্রোকে গিয়ে দেখি, স্ট্রোকের সাইজটা একটু বড় করে দেই, অ্যান্ড কালারটা হচ্ছে হোয়াইট করে দেই। হোয়াইট করে দিয়ে অপাসিটিটা ইয়া একটু সামান্য রাখবো, অপাসিটি বেশি রাখার দরকার নাই। দেন হচ্ছে ইনার শ্যাডো, ইনার শ্যাডো চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই অ্যাকচুয়ালি। তারপরে ড্রপ শ্যাডো দিতে পারেন, ড্রপ শ্যাডোতে হালকা একটু শ্যাডো ক্রিয়েট করেন। নয়েজটা হচ্ছে কমায় দেন, বা নয়েজ কমায় দিবেন। সাইজটা একটু ইয়া করে দেন, স্প্রেড করে দেন, তাহলে হচ্ছে জিনিসটা অতটা ইয়া লাগবে না। আউটার গ্লো যান, আউটার গ্লোতে হোয়াইট কালার আছে, হোয়াইট কালার থেকে অপাসিটিটা কমায় দেন, নয়েজ তো কমানোই আছে, স্প্রেডটা বাড়ায় দেন, সাইজটা একটু বড় করে দেন, অপাসিটিটা 0 করে দেন, রেঞ্জটা কমায় দেন। এই গেল। তারপরে হচ্ছে গিয়ে এই তো প্যাটার্ন ওভারলের দরকার নাই, ব্লেন্ডিং অপশন আবার যাই। এখান থেকে হোয়াইট পার্টটাকে যদি আরেকটু কমায় আনা যায়, এই যে হোয়াইট পার্টটা যদি আমি একটু কমায় আনি, এটাকে এদিকে নিয়ে যাই, টেক্সটটাকে এদিকে আনলাম, হোয়াইট পার্টটাকে এদিকে নিয়ে আসি, এটার একটু এদিক নিয়ে আসি। কন্ট্রোল প্রেস, অল্টার প্রেস করে একটু স্লাইড করে দিতে হবে বিষয়টা, অথবা থাকুক, কন্ট্রোল জেড দিয়ে দিই, আগের পজিশনে ব্যাক করে দিই। জিনিসটা যেভাবে আছে সেভাবেই থাকুক, সমস্যা নেই। জাস্ট এখান থেকে মাল্টিপ্লাই করে দিয়ে দেখি, মাল্টিপ্লাই স্ক্রিন ওভারলে, স্ক্রিন করলে হয় না, ওভারলে, ওভারলে করে দিই, ওভারলে করে দিই, ওকে দিয়ে দিই। এখন এই যে আমরা যে করলাম না, এখন আমরা এটা যেইখানেই নেই না কেন দেখেন এখানে একটা গ্লাস টাইপের একটা ইফেক্ট চলে আসছে। ঠিক আছে, দেন আপনি যদি চান যে এইটাকে অ্যালাইন করবেন, তো আপনি এখান থেকে সিলেকশন থেকে ক্যানভাস সিলেক্ট করে দেন এন্ড অ্যালাইন করে দেন, জাস্ট ডান। জি, লাস্টের দিকে ভিডিও দেখে নিন, সমস্যা নেই, আপনি লিভ নিতে পারেন, কারণ যেহেতু আপনার কোনো তারা আছে। সেই তো আপনি চাইলে এটাকে এইভাবে নর্মালি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিতে পারেন। এন্ড আপনি এটাকে চাইলে সেভ করে ফেলতে পারেন, এটাকে আপনি যেখানেই নিয়ে যাবেন ওইখানেই ইয়া করবে। এখন লাইট কালারের কাজ করবে, কারণ আমরা কিন্তু হোয়াইট কালারের উপরে যা কাজ করা করছি, যদি ব্ল্যাক কালার নিয়ে করতাম তাহলে ডার্কের মধ্যে ওই জিনিসটা ভিজিবল থাকতো। যেহেতু হোয়াইটে কাজ করছি, ডার্কে গেলে এটা ভিজিবল হবে না, কিন্তু ইয়াতেই হবে। এই হচ্ছে আমরা মোটামুটি একটা গ্লাস টাইপের একটা ইফেক্ট দিতে পারছি আর কি। আপনারা চাইলে এরকম স্টাইলিশ টেক্সট ডিজাইন করতে পারেন আপনাদের যদি প্রয়োজন হয় আর কি। এন্ড আমরা কিছু জিনিস অন অফ করে দেখি কোনটা চেঞ্জ করলে কি হয়। লাইক আমি যদি হচ্ছে ইনার গ্লোটা অফ করে দেই,
দেখেন একটা থ্রি ডি ভাইবটা চলে গেল। আচ্ছা, থ্রি ডি ভাইবটা অফ করে দিলাম। আমি যদি এমবসটা অফ করে দেই, আমাদের এটার উপরে থাকা এমবসের যে টেক্সচারটা এটা চলে গেল। আমরা যদি স্ট্রোকটা অফ করে দেই, আমাদের স্ট্রোকটা চলে গেল। ড্রপ শ্যাডোটা অফ করে দিলে আমাদের ড্রপ শ্যাডোটা চলে যাবে। ড্রপ শ্যাডো চলে গেলেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আর ওই জিনিসটা অতটা থ্রি ডি একটা ভাইব থাকে না। ড্রপ শ্যাডোটা থাকলেই আমাদের একটু থ্রি ডি মনে হয়। কারণ আউটার গ্লোটা অতটা ইফেক্টিভ না, কারণ জিরো করে রাখছিলাম। এই তো, ইনার গ্লো আউটার গ্লো এগুলো দিলে ফাইনালি এটা চলে আসে। তো সবাই কি বুঝতে পারছেন কিভাবে কি করা হয়েছে? এন্ড পারবেন তো নাকি ভিডিও দেখলে? খুবই ইজি জিনিস। এন্ড আপনাদেরকে ফটোশপের একটা আইডিয়া দিয়ে দেই। প্রচুর পরিমাণে ইউটিউবের ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন। এতে করে যেটা হবে, যে ওই যে একটু আগে যে বললাম ফটোশপ দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড হাবিজাবি পোর্টফোলিও গ্রো করানোর জন্য বেস্ট ওয়ে। অ্যান্ড আপনি চাইলে এটা করতে পারেন। কারণ এটা খুব ইফেক্টিভ, কাজে দেয় অ্যাকচুয়ালি। আপনার কাজ পাইতে খুব হেল্প করে। ঝামেলা মনে করে বাদ দিয়ে দিলেও হবে না। আপনি চিন্তা ভাবনা করে দেখেন, কারণ হচ্ছে কাজটা শিখতেছেন কাজ পাওয়ার জন্য, কাজ করার জন্য। এখন আপনি যদি আলটিমেটলি কোনো কারণে যদি আহ, কোনো একটা পার্ট না পারেন বা কম সময় দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিষয়গুলো বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে, এন্ড দিন শেষে কিন্তু লসটা আপনার। ওকে, এই হলো গিয়ে বিষয়। তো আমাদের ক্লাস টপিক কিন্তু 1 ঘন্টার মধ্যেই মোটামুটি শেষ। 1 ঘন্টাও না, মোটামুটি 50 মিনিট লাগছে আর কি শেষ হইতে। 8টা 4-এ শুরু করেছিলাম এন্ড 8টা 57-তে শেষ। প্রায় 50 মিনিট এর মতন বা 51 মিনিটের মতন লাগছে। এই তো, আমি সবার মাইকটা অন করে দিচ্ছি। এন্ড আপনাদের হোমওয়ার্কের ইয়াটা, কাইন্ডলি মেইলটা আমাকে একটু দিবেন, আমি হোমওয়ার্কটা চেক করব। আমি সবাইকে আনমিউট করে দিয়েছি। আচ্ছা, মোহন হোসেন ভাইয়া, কি জি বলতে ভাই। চাচ্ছেন বলেন। জি জি, জি ভালো ভাই। আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আনফরচুনেটলি আমি আধা ঘন্টা পরে অ্যাটেন্ড করছি, বুঝতে পারছেন, আমি একটু কাজে ছিলাম। যাই হোক, পরবর্তীতে যতটুকু দেখতে পারছি, ব্লেন্ডিং যে অপশনটা, এটা কি আপনার ইমেজ, টেক্সট এবং যে কোনো ওয়ালপেপার উপরে করা যাবে? মানে আমি আপনি ব্লেন্ডিং কথা অপশন যে কোনো আর কি ফটোশপের যে কোনো সব। লেয়ারের উপরেই করতে পারবেন। যে কোনো লেয়ার। আচ্ছা, আপনি যে যে এগুলো টুলস গুলো ইউজ করছেন, টেকনিক গুলো, এগুলো কি সেম সেম একই একই জিনিস। ওয়েতে, নাকি অন্য কোনো ওয়েতে না না, ইউজ করা একই যাবে? ওয়ে। অ্যাকচুয়ালি সিস্টেম একটাই, কিন্তু এখানের System- মধ্যে আপনার বুঝতে হবে যে কোন কালারের উপর আপনি কোন কাজটা করতেছেন। লাইক একটু আচ্ছা। আগে আমি বললাম না যে ডার্ক কালারের মধ্যে আমি যদি হোয়াইট কালার নিয়ে কাজ করি, আমার তো হোয়াইটের উপরেই কাজটা হইতেছে, কারণ আমার মেইন লেয়ারটা হচ্ছে হোয়াইট। জি। এখন আমি যদি ব্ল্যাক কালার বা ডার্ক কালারের মধ্যে করতাম, তখন আবার ডার্কে গেলে জিনিসটা ভালো দেখাইতো, লাইট কালারের মধ্যে আসলে জিনিসটা ফুটতো না। এরকমই আর কি। যখন আপনার ব্যাকগ্রাউন্ড কালার এন্ড ফ্রন্টগ্রাউন্ড কালার এই সবকিছু ম্যাচ করেই আপনার কাজটা করতে হবে, কিন্তু কাজের সিস্টেমটা সেম। আচ্ছা আচ্ছা, কাজের উপরে, মানে কাজের কাজ উপর। বুঝে, কাজ বুঝে করতে হবে আর কি। হ্যাঁ, কাজ আ- বুঝে করতে হবে। আর হচ্ছে যে হরিজেন্টাল টাইপ মাস্ক টুল হুম। আর ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, এটা কি এতটা কাজে লাগে না এটা ফটোশপে? কোনোই কাজে লাগে না। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। কোনোই কাজে লাগে না, কারণ হচ্ছে আপনি অলরেডি ধরেন এটা এখানে আমার একটা টেক্সট আছে, আমি তো এই টেক্সটটা চাইলে চেঞ্জ করতে পারি। আমি হ্যাঁ যদি হ্যাঁ লিখে দেই, দেখেন আমার টেক্সট কিন্তু চেঞ্জ হচ্ছে। এন্ড টেক্সটের মধ্যে কিন্তু ইয়াটাও চেঞ্জ হইলো, স্টাইলটাও কিন্তু চেঞ্জ, আনচেঞ্জড রয়ে গেল। হ্যাঁ হ্যাঁ সো আপনি যেটাই লেখেন না কেন, টেক্সট আনচেঞ্জ থাকবে, কারণ আমি এটার মধ্যে ফিল্টার অলরেডি অ্যাড করে ফেলছি। ঠিক আছে। যদি এটা আমি শেপ করে করতাম তাইলে হইতো না। আবার এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যদি টেক্সটটা সিলেক্ট করতে চান, জাস্ট কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করেন, তাহলেই তো হয়ে গেল। আমার তো অ্যাকচুয়ালি টাইপ মার্কস টুলের প্রয়োজন পড়তেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর মানে কি। একই কাজ দুবার করে হচ্ছে আর কি, মানে হুম একটা হুম। দিয়ে পাচ্ছে। একটা দিয়ে পাচ্ছি, তাহলে তো আমার আচ্ছা দুইটা দরকার নাই। আচ্ছা ভাইয়া, প্রিভিয়াস ক্লাসের যে ভিডিওটা আপলোড করছিলেন, এটা রেজুলেশন হচ্ছে খুবই ঘোলা আর কি। ওটাকে একটু রেজুলেশন বাড়িয়ে আবার রেজুলেশন আপলোড। তো রেজুলেশন তো ঘোলা হওয়ার কথা না, একটা পার্টে গিয়ে ঘোলা হওয়ার কথা। কারণ ওইখানের মধ্যে হচ্ছে যে আমি আপনাদের হোমওয়ার্ক চেক করার জন্য আমি স্প্যাম লিংকে ঢুকছিলাম। ওই যে হ্যাঁ ফটোশপের, সরি জিমেলে স্প্যামে ঢুকছিলাম, আমি ওই পার্টটা শুধু ব্লার করে দিছি। হ্যাঁ আমার এখানের মধ্যে এই যে ভিডিও কোয়ালিটি হচ্ছে গিয়ে 1080p কেন? হ্যাঁ, এটাই 400, 400 থেকে মানে ঘোলা দেখা যায়। আমি আপনাকে ওই দিন হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলাম, ভয়েস আচ্ছা, রেকর্ড আমি পাঠাইছিলাম। আমার মনে হয় এখানে কোনো একটা ভুল হয়েছে। আচ্ছা, আমি এটা আবার আপলোড করে দিব, না সমস্যা নাই।
কারণ ঠিক যে আছে। গতকাল গতকাল রাতে প্র্যাকটিস করতেছিলাম, দেখি যে একদম ঘোলাও দেখা যায়, করতে পারছিলাম আচ্ছা না। আমি এটা আবার চেঞ্জ করে দিব, এটা তো 1080p হওয়ার কথা, এটা কেন হচ্ছে গিয়ে এই কালার হইলো যায় না। এই যে এইখানে যাওয়ার পরে আমি যখন হ্যাঁ, আপনাদের এই যে স্প্যাম লিংকে ঢুকছি না, এই জি। জায়গাটা আমি ব্লার করে দিছি, কারণ এই যে এটার জন্য ইউটিউব থেকে ভিডিওটা রিমুভ করে দিছিল। আচ্ছা, আচ্ছা। এই আর কি, এই জন্য প্রবলেম করছে। আজকেটা কি আজকে আপলোড দিবেন? আজকে পাবো হ্যাঁ নি? আজকে আপলোড দিয়ে দিব, আজকে তো আমি কোনো অ্যাকচুয়ালি স্প্যাম লিংক বা কোনো কিছু দেখাই নাই। সো জি। আজকেরটা আজকেই খুব ফাস্ট আপলোড দিতে পারবো আর কি, সমস্যা হবে না। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ ভাই, ঠিক এই আছে। আর কি। ওকে, আচ্ছা আমি আপনাদের ওকে। হোমওয়ার্কটা একটু দেখি, আর দুইটা ক্লাস রেকর্ডিং আমি আবার রি আপলোড করে দিব না, সমস্যা নাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমাদের পূর্বের ক্লাসের ভিডিওগুলো কোথা থেকে পাওয়া যাবে, কোন লিঙ্ক থেকে? আমাদের এই ইয়াতে লিঙ্ক দিলে একটু ভালো হতো। আপনি কি ফেসবুক গ্রুপে আছেন? জি, ফেসবুক গ্রুপে ছিলাম, ফেসবুক অ্যাড করা গ্রুপে, ছিল। ফেসবুক গ্রুপের ফিচার পোস্টে গিয়ে দেখেন, সব ধরনের পোস্ট পেয়ে যাবেন। ওইখানে গিয়ে একটু দেখেন কোন পোস্টের মধ্যে একটাতে ইউটিউবের প্লেলিস্ট আছে। ওই প্লেলিস্টটাতে আপনি বিগত ক্লাসের সকল রেকর্ডিং লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন। এন্ড আগামীতে যদি কোনো ক্লাস রেকর্ডিং আপলোড দেওয়া হয় সেই ক্ষেত্রে ওই লিঙ্কেই পাবেন। লাইক এই যে এই মাত্র যে আমি প্লেলিস্টটা ওপেন করলাম, সরি এখানে একটা ভিডিওতে ঢুকে পড়ছো, এই যে একটা প্লেলিস্ট আছে, এরকম একটা প্লেলিস্ট পাবেন। তো এখানে গেলে মোটামুটি আপনি সব ভিডিও পাবেন। এখন পর্যন্ত আপনাদের 4টা ক্লাস, আজকেটা সব 5টা ক্লাস হয়েছে। আরেকটা ক্লাস হয়েছে, সেটা হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন, সেটা একটা ড্রাইভে আপলোড দেওয়া আছে, ওইখানে সবই আপলোড করা আছে, একটু চেক করে নেন, পেয়ে যাবেন। ওকে। আচ্ছা ওমর দাস ভাই এটা করছেন কি? 1 2 3 4, ভাইয়া ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন এটা কি করছেন? সিমরন দেওয়ান আপু, আপুর হোমওয়ার্ক কি কোনদিন চেক করিনি? ও আপনি নভেম্বর 16 তারিখে এই সব হোমওয়ার্ক কোনো একসাথে সাবমিট করছেন। আচ্ছা ইমোজি গেল, ফ্ল্যাগ গেল, এগুলো আর ওপেন করবো না, এগুলো অনেক আগের কাজ। একই হোমওয়ার্ক, ল্যান্ডস্কেপ ডিজাইন। আরেকটু কালার নিয়ে কাজ করতেন, ব্রাশ নিয়ে কালার নিয়ে আরেকটু ইয়ে নিয়ে কাজ করতেন, এটা ভালো হইতো। আচ্ছা হোমওয়ার্ক কি মাত্র 2জন দিছেন? ভাইয়া আসলে মানে সময় পাই নাই তো, তার জন্য কাজ করতে পারি না। যা পারছি তাই। না করছেন ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে হচ্ছে কি একটু কালারটা একটু বেশি নিয়ে যদি কাজ করতেন এটা ভালো হইতো। আচ্ছা সিমরান দেওয়ান কেন আপনার নাম? স্যার, আহ, এটা সমীরণ হবে, মানে সমীরন এখানে, pronunciation হবে ও সমীরণ, আচ্ছা কিন্তু এখানে আমি আমার প্রনাউন্সিয়েশন সমীরন। আচ্ছা ঠিক আছে, কিন্তু তারপর এটা মেয়েদের নাম হয়ে গেল না? এরকম বলতে পারেন, কিন্তু মানে লিখি যে SAMI, কিন্তু আগে আমরা আকিকা দিয়ে ফেলছে ভাই, কিছু করার নাই তাই তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি ভাই, কিছু মনে করেন না, এমনি বললাম, ফাইজলামি করছি। ঠিক আছে। আকিকা দিলেও নাম চেঞ্জ করা যায় স্যার। এই এভিডেভিট করা লাগবে, আরেক ঝামেলা, তো দরকার কি? আকি আকিকা দেওয়ার নাম চেঞ্জের দরকার নাই। তবে যদি আপনার যদি থাকে, আপনি যদি চান যে আকিকা দিবেন, আমাদেরকে দাওয়াত দিবেন, ওকে ফাইন, আমরা হচ্ছে ওই দাওয়াতে অ্যাটেন্ড করতেই পারি ভাই। ঠিক আছে। আচ্ছা মোহন ভাই আমাকে মেইলে হোমওয়ার্ক পাঠাবেন, চ্যাট বক্সে দিলে তো হবে না। ভাইয়া, জি। ভাইয়া এখানে ওই এখন তো ওপেন না, ওই এর আগে যেটা ওপেন ছিল এটা কি ডিজাইন করা নাকি এটা ওয়ালপেপার নামানো এটা? কোনটা? এটা না না না, ওই হোমওয়ার্ক যে দিল। হোমওয়ার্ক, এটা বানানো ছিল সমীরন ভাইয়া যেটা দিছে আর কি। জি, এটা কি দাঁড়ান, মানে ডিজাইন করা ছিল না? এটা ডিজাইন করা ছিল, ব্রাশ টুল পেন টুল হ্যাঁ, এইসব দিয়ে ব্রাশ হচ্ছে টুল ডিজাইন দিয়ে করা ডিজাইন ছিল। করছি। হ্যাঁ আপনি ক্লাস অ্যাটেন্ড করেন না, আপনাদের তো আজকে এটার হোমওয়ার্কই ছিল, ল্যান্ডস্কেপ ডিজাইন। আমি আসলে গত উম, মাঝখান দিয়ে একটু প্রবলেম ছিল, এর জন্য মাঝখান দিয়ে দুইটা ক্লাস একটু মিস্টেক করে ফেলছি। এই ক্লাসগুলোর জন্য এখন রেকর্ডিং একটু দেখে প্রবলেম নিয়েন, হয়ে গেছে। রেকর্ডিং জি, দেখে নিয়েন, রেকর্ডিং দেখে হচ্ছে আপনি হোমওয়ার্ক গুলো সাবমিট করে দিয়েন। জি। ঠিক আছে। আর এই ভাইয়া আর কি। আরেকটা কথা হচ্ছে, জি। আমি অ্যাডোবি ফটোশপ অ্যান্ড ইলিস্ট্রেটর দিয়ে আমি যেই ডিজাইন গুলো আমি করতে পারি, মানে হুম। করব, এগুলা হুম। দেখা গেছে আমি ক্যানভা দিয়ে মানে
অতি সহজেই করতে পারি, তাহলে ক্যানভা দিয়ে ডিজাইন গুলা করলে কি হবে? না, ক্যানভা আমার ক্লাসে হারাম জিনিস ভাই। ও, কারণ হচ্ছে আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে যান আর ক্লায়েন্টকে জি। আপনি প্রাউডলি বলেন ভাই আমি ক্যানভা দিয়ে করবো বা স্যার আমি ক্যানভা দিয়ে কাজটা করে দিব, ক্লায়েন্ট আপনার সুন্দর মতন অর্ডারটা ক্যান্সেল করতে চলে যাবে। ও, তাই? আমাদের ডিজাইন ক্যারিয়ারের মধ্যে ক্যানভার কাজ শুধুমাত্র ক্লায়েন্টরা করে, ক্লায়েন্টদের নিজে নিজে কাজ করার জন্য, কিন্তু জি, জি। একজন ফ্রিল্যান্সারকে হায়ার করে হচ্ছে একদম প্রফেশনাল লেভেলের কাজ করানোর জন্য। ক্যানভাতে প্রফেশনাল লেভেলের কাজ কখনোই করা সম্ভব না। জি, ক্যানভা হচ্ছে জাস্ট ফ্রি টেমপ্লেট একটা ওয়েবসাইট। এখানের মধ্যে আপনি মোটামুটি ইমার্জেন্সি পারপাসে, ইমার্জেন্সি নিজের পার্সোনাল কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন যদি আপনি ডিজাইন জানা না থাকে সেই ক্ষেত্রে। জি, কিন্তু আপনাকে যখন একজন হায়ার করবে, তো সে তো চাবে কোয়ালিটি। তো আপনি ফটোশপ জি। ইলাস্ট্রেটর ছাড়া কোয়ালিটি দিতে পারবেন না। হুম। এই আর কি, আসলে এই জন্য। ভাইয়া আসলে হুম। ভাইয়া ক্যানভার কথাটা এর জন্য উল্লেখ করছি, কারণ অনেক আগে হুম। আপনাদের ড্রিমল্যান্ড আইটিতে যখন নাকি ফ্রি ক্লাস করতাম, তখন হুম। যে ফ্রি ক্লাসের মধ্যে দেখতাম আর কি যে ক্যানভা দিয়ে খুব সহজেই ডিজাইন করে ফেলে। এই ফ্রি জন্য বললাম আর ক্লাসগুলো কি। হচ্ছে ফ্রি ক্লাসগুলো হচ্ছে কি, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন। এখন জি, ডিজিটাল মার্কেটিংটাকে যখন আপনি আপনার কাজটাকে প্রমোট করার জন্য একটা পোস্ট রেডি করতে হবে, তখন কিন্তু আপনার ডিজাইন দরকার। এখন আপনি জি, অবশ্যই জি। ডিজাইনার হায়ার করবেন না বা টাকা দিয়ে ডিজাইন করবেন না, সেই ক্ষেত্রে আপনি ক্যানভা ইউজ করে একটা জাস্ট থাম্বনেইল, দেন হচ্ছে একটা ইমেজ ক্রিয়েট করতে পারেন। এই জন্য মূলত হচ্ছে হয়তোবা ক্যানভাটা ড্রিমলাইটে দেখানো হয়েছে। তবে মেইন ডিজাইনের ও, পার্টটা যখনই আসে, তখন জি। আপনার এই ইয়া ছাড়া গতি নেই, ফটোশপ ইলাস্ট্রেটর ছাড়া কোনো অপশন নাই, ও, ও, সেকেন্ড কোনো তাই? চয়েস নেই আর কি। জি, জি, বুঝতে পারছি। বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আপনার কি হোমওয়ার্ক মাত্র দুইজনই দিলেন? আচ্ছা, আশিকুর রহমান ভাইয়া, ক্লাস শুরু হওয়ার আগে হোমওয়ার্কটা সাবমিট করুন, ক্লাস শুরু হওয়ার পরে হোমওয়ার্ক দিয়ে তো লাভ নেই, তাই না? আমি তো ওয়েট করতে হয় তাইলে। এন্ড 324 নাম্বার ব্যাচে ভালোই হোমওয়ার্ক করে, এখানে যা আছে সব 324-এর। আচ্ছা, হাসনাত জামান ভাইয়া আছেন? আপনি লাস্ট ক্লাসের দিকে হোমওয়ার্ক দিচ্ছেন, আজকে দেন নাই? ভাইয়া মেবি নাই নাকি, মেবি আজকে নাই ক্লাসে। এই তো এখন আকাশ মাহমুদ ভাই মেবি আছেন নাকি নাই জানি না, দেখি হোমওয়ার্কটা তো পাঠাইছেন, চেক করে দেখি। আচ্ছা, ভাইয়া মেবি জয়েন নাই। তাও ভাইয়া হোমওয়ার্ক দিছে দেখলাম। ওয়াও, দোষ হয়েছে। ও, আসিফ উন্নয়ন ভাই, জি ভাই বলেন, মাইক অন আছে, বলেন। আসিফ আসসালামু উন্নয়ন ভাই। আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি তো ওই যে 21-এর মডেলটা ইউজ করি ফটোশপ। হ্যাঁ। তো আমার যে গ্রেডিয়েন্ট টুলটা, হুম। মানে যেটা নিয়ে কালার নিয়ে কাজ করা আর কি, হুম। এই হুম। গ্রেডিয়েন্ট টুলটায় ঢুকলে আমার কালার গুলো চেঞ্জ হতে চায় না। চেঞ্জ হইতে চায় না? না, যেমন গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করার পরে, যেমন আপনি যেমন টান টান দেওয়ার পরে এই ডান সাইডে একটা কালার চেঞ্জ একটা অপশন আসে না, হ্যাঁ। ওই অপশনটা আমারটায় আসে না। আচ্ছা, এটা ধরেন এই যে আমার এখানে আসতেছে না, আসতেছে হ্যাঁ। ঠিক না আপনার না মতন, আসতেছে হ্যাঁ না, তাই তো? এই যে উপরে দেখেন হ্যাঁ ক্লাসিক হ্যাঁ, গ্রেডিয়েন্ট দেয়, এখান থেকে আপনি গ্রেডিয়েন্টে যান, নেন এবার আসবে। ক্লাসিক গ্রেডিয়েন্ট ক্লাস না? গ্রেডিয়েন্ট থেকে, ক্লাসিক গ্রেডিয়েন্ট থেকে আপনি হচ্ছে ইয়া গ্রেডিয়েন্ট করবেন, কি বলে, গ্রেডিয়েন্ট করে দিবেন, তাহলেই হচ্ছে আসবে। ক্লাসিক গ্রেডিয়েন্ট থাকলে আসবে না। ক্লাসিক গ্রেডিয়েন্ট আচ্ছা থাকলে আচ্ছা। এটা শুধু কালারই পড়তে থাকবে। কিন্তু আপনি যখন হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট দিবেন, তখন দেখেন গ্রেডিয়েন্ট কালার নেওয়ার সাথে সাথে একটা করে গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যেতেছে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই আর কি। তো এই তো, আপনারা যারা যারা হোমওয়ার্ক দিয়েছেন তো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা দেন নাই তারা কেন দেন নাই এক্সপ্লেন কইরেন, আর যদি এক্সপ্লেন না করতে চান সমস্যা নেই, ওইটাও প্রবলেম নাই। কারণ অ্যাকচুয়ালি হোমওয়ার্ক না দিলে আপনারই প্র্যাকটিস হবে না, দিন শেষে আপনারই লস, আমার কি, তাই না? আচ্ছা, এখানের মধ্যে ব্যাচ নাম্বারটা উল্লেখ করে দিবেন, যারাই হোমওয়ার্ক পাঠাবেন একটু ব্যাচ নাম্বারটা উল্লেখ করে দিয়েন, তাহলে হচ্ছে আমার জন্য আপনাকে ভাইয়া চিনতে। আরেকটু কথা বলতাম। জি জি। আমার তো ল্যাপটপটা 8 জিবি র্যাম।
আমি যদি হুম। 16 জিবি র্যাম লাগাই তাহলে কি আমি 23-এর ভার্সনটি ইউজ করতে পারবো? আপনি 8 জিবিতেই 23 ইউজ করতে পারবেন, তবে ফটোশপ 23 বলেন আর 21 বলেন, 16 জিবি র্যাম হোক আর 8 জিবি র্যাম হোক, হ্যাং করবেই। আচ্ছা ইলাস্ট্রেটর আচ্ছা অ্যাকচুয়ালি ফ্যাক্ট না, ইলাস্ট্রেটরে হচ্ছে 4 জিবি র্যাম হলেও কাজ চালানো যায়, কিন্তু আচ্ছা আচ্ছা। ফটোশপ মনে করেন যে হ্যাং করবে, এটাতে 1 টেরাবাইট র্যাম লাগালেও ভাই হ্যাং করবে। তো ও ওইটা হো। সমস্যা না, আপনি চাইলে 23-এর ভার্সন এখনই ইউজ করতে পারেন, আর 16 জিবি র্যাম লাগা নিলে ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক এখানে আছে একটা ভাই, থ্যাংক কথা ইউ। আছে আর ভাইয়া, যদি আপনার ল্যাপটপের মধ্যে DDR4 র্যাম হয় সেই ক্ষেত্রে আমি, আর র্যাম স্লট যদি দুইটা হয় সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে আপনি 16 16 32 লাগান, যদি ল্যাপটপ ইউজার হন আর কি, 16 16 32 লাগান, কারণ ল্যাপটপ একটু লো পারফরমেন্সের ডিভাইস তো, তো বেশি র্যাম হ্যাঁ, হইলে কাজ করতে অনেক স্মুথ হয়। 16 16 32 মানে র্যাম 16 16 32 করতে গেলে আমার কেমন খরচ পড়বে? আপনার বর্তমানে মেবি 16 জিবি একটা র্যামের দাম হচ্ছে, ল্যাপটপ র্যামের দাম 5,500 টাকা। আচ্ছা আচ্ছা তা দুইটা, এখানে কথা আছে ভাই, আপনার তো 8 জিবি অলরেডি আছে, ওইটা তো আপনি আর রাখবেন না, ওইটা তো আপনি সেলই করে দিবেন, ওইটার একটা ভ্যালু আছে, ওইটা বাদ যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই দোকানে যখন গিয়ে বলবেন ভাই আমার ল্যাপটপের মধ্যে 8 জিবি লাগানো আছে, সিঙ্গেল স্টিক হইতে পারে, DDR4 এর ল্যাপটপে অ্যাজ ইউজুয়াল, যদি DDR4 হয় আর কি, সেই ক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল স্টিক র্যামই হয়, 8 জিবি, 4 জিবি আমার হচ্ছে আসে না। আইডিয়া প্যাড 3 লেনোভো। আইডিয়া প্যাড 3 লেটেস্ট মডেল। হ্যাঁ, এখন ওইটা থেকে র্যাম স্লট দুইটা আছে কিনা এটাও কিন্তু দেখার বিষয়। লেনোভো আইডিয়া প্যাড আমার কাছে একটা আছে, আইডিয়া প্যাড 100, এটা অনেক আগের 5th জেনারেশনের, ওইটাতে র্যাম স্লট একটা। আমারটা মনে হয় 10 কি 11 জেনারেশন, 10 জেনারেশন মনে হয়। 10th জেনারেশন তাহলে, হ্যাঁ, টেন 10 কি 11 জেনারেশন যে কোনো একটা হইতে পারে। যাই হোক, ওইটাতে হ্যাঁ DDR4 র্যাম, তো এটা 100%। আপনি হচ্ছে যদি দুইটা র্যাম স্লট থাকে দেন হচ্ছে আপনি চেষ্টা করেন যে 32 জিবি লাগানোর, অথবা 8 তো অলরেডি লাগানোই আছে, সাথে একটা 16 লাগা দেন, তাহলে আপনার 24 জিবি র্যাম হয়ে গেল, এটা এনাফ। হ্যাঁ হ্যাঁ। আর ঠিক যদি আছে মনে ভাই, করেন যে thank না you। ভাই আমার হচ্ছে আমি এটা ইউজ করতেছি, আমার ল্যাপটপটা আর কি অনেকদিন ইউজ করার টার্গেট, সেই ক্ষেত্রে আপনি 16 দুইটা লাগায় দেন, ল্যাপটপ আচ্ছা হয়ে ভাই। যাবে রকেট। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে সবার জন্য হোমওয়ার্কটা আমি সুন্দর মতন পাই, ঠিক আছে? আমি নেক্সট ক্লাস থেকে অ্যাকচুয়ালি, যদি আমি নামগুলো নোট রাখবো, আমার কাছে যদি নোট থাকে আমি নোট রাখবো কারা কারা হোমওয়ার্ক দিচ্ছেন, কারা কারা হোমওয়ার্ক দিচ্ছেন না, দিন শেষে যখন আপনি সাপোর্ট ক্লাসে আসবেন। এন্ড হচ্ছে অ্যাকচুয়ালি এই দিন তো দিন না, আপনার হচ্ছে কোর্স কমপ্লিটের পরেও আপনার হচ্ছে অনেক জায়গায় অনেক হেল্প লাগবে, আপনি আমার কাছ থেকে কোনো হেল্প পাবেন না শুধুমাত্র হোমওয়ার্ক না দেওয়ার কারণে। কারণ আপনি যখন একটা জিনিস নিয়ে শিখতে আসছেন তখন আপনার অবশ্যই এটার জন্য টাইম খালি রাখতে হবে, আপনি শুধু ব্যস্ততা দেখালেই হবে না, ঠিক আছে? ভাইয়া কি কোনো হোমওয়ার্ক দিচ্ছেন? এটা তো মেবি কত তারিখে দিচ্ছেন আপনি, নভেম্বর 12-তে দিচ্ছেন, এটা তো আজকের না, লাস্ট ক্লাসের হোমওয়ার্ক কই? আচ্ছা, মুক্তার বাবু ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন, ভাই বলেন, মাইক অন করে বলেন। ভাইয়া বলছিলাম আজকে তো কোনো হোমওয়ার্ক ছিল না, জাস্ট শুধু বলছিলেন যে ওই যে শেপ গুলা ড্র করার জন্য। তো সেগুলো ড্র করে আমাকে দিবেন না? ওগুলা তো আর সেভ করে রাখি নাই, নিজে নিজে আর কি ট্রাই করে ওগুলা ওইরকম ভাবে রেখে দিচ্ছি। আচ্ছা, আমি মনে হয় পেন টুল দিয়ে আপনাদেরকে অ্যালফাবেট ইয়া করতে বলছিলাম, আপনাদের লাস্ট ক্লাসে যদি পেন টুলের ক্লাস হয়ে থাকে আমি মনে হয় অ্যালফাবেটকে ট্রেস করে দিতে বলছিলাম, A থেকে Z পর্যন্ত, আমার যেটা মনে পড়ে, এটা পেন টুলের ক্লাসের কমন হোমওয়ার্ক, অ্যালফাবেট ট্রেসিং করতে বলছিলাম আমার মনে আছে। যাই হোক, না সমস্যা নেই, আমাদের এগুলা ট্রেস আচ্ছা করে নেই, এগুলা ট্রেস করে নিন। আচ্ছা, আশিকুর রহমান ভাইয়া বলেন। ভাই আমি তো এই যে মেল আপনাকে মেলে হোমওয়ার্ক দিলাম কিন্তু ওটা তো সেন্ড হচ্ছে না, মানে আউটবক্স আমার এখানে আউটবক্সে দেখাচ্ছে দেখুন। এটা সেন্ড হচ্ছে না, এটা হয়তো আসতে একটু টাইম লাগতে পারে, এটা কেন আসতেছে না বলতে পারি না। মানে আচ্ছা, আমার তানজিম এই রানা ভাইয়া এই যে, আহ, আচ্ছা এই যে দুইটা দেখেন, আমি বলি ভাইয়া, ওই যে মুক্তার হোসেন ভাই, একটু ভাই আমি এক সেকেন্ড আমি আসতেছি, এই যে মুক্তার হোসেন ভাই, তাইলে উনি কেন হচ্ছে এই অ্যালফাবেট দিল, এটা তার 1 মিনিটে দেওয়া সম্ভব না, তাই না? এই যে তানজিম রানা ভাইয়া তো আমাকে হোমওয়ার্কটা সাবমিট করলো, তার মানে হোমওয়ার্ক ছিল। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ এরিয়া, উনার হচ্ছে, এই যে উনি মাত্রই দিছে হোমওয়ার্কটা 9টা 41, সরি 9টা 14-তে, 1 মিনিট আগে, 1 মিনিট আগে হোমওয়ার্ক ছিল, আপনি হয়তো বা খেয়াল করেন নাই। আচ্ছা, আশিকুর রহমান ভাই যেন কি বলতেছিলেন যে হোমওয়ার্ক যাচ্ছে না আমার তাই ওই তো? যে দুইটা মেলেতেই মানে আপনার এই সেন্ড করলে মানে সেন্ড হয় না, কিন্তু ইনবক্সে মেসেজ ঢুকে।
হ্যাঁ, এটা এটা বলতে নিয়ে তো পারলাম না ভাইয়া, এটা বলতে পারলাম না, কারণ আমার এখানে তো মেইল দেখেন অহরহ ঢুকতেছে। আমি মাত্র দিলাম আর কি। বুঝতে বুঝতে পারছি ভাইয়া। আপনি নাহলে গ্রুপে পোস্ট করে দেন, আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে গ্রুপে পোস্ট করে দেন, আমি নেক্সট ক্লাসে এটা রিভিউ করে দিব, না সমস্যা নেই। ওকে ঠিক ভাই, আছে। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে। ওকে। আবুজার ভাইয়া, বলেন, মাইক অন করে বলেন। হ্যালো, আবুজার ভাইয়া মাইক অন করছেন, বলেন কি প্রবলেম বা কি জানতে চাচ্ছিলেন। হ্যালো। আচ্ছা, মেবি আপনার মাইকে কোনো প্রবলেম। আচ্ছা, যাই হোক, আমরা তো যা যা দেখলাম আমি একটু আবার একটু মনে করা দেই। আজকে আমরা হলো গিয়ে ব্লেন্ডিং অপশন দিয়ে টেক্সটকে কিভাবে স্টাইল করতে হয় সেটা দেখছি, টেক্সটকে কিভাবে শেপ করতে হয় সেটা দেখলাম, একটা লাইনের মধ্যে আমরা কিভাবে লিখতে পারি সেটা দেখলাম, তারপর হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল টাইপ টুল টেক্সট ওয়ার্ক এগুলো দেখছি। সো আপনাদের কাজটা হচ্ছে গিয়ে এগুলো আপনারা করবেন। আচ্ছা, একটা জিনিস কিন্তু মিসিং, আমি কিন্তু জিনিসটা দেখাবো বলে কিন্তু দেখানো হয় নাই, কেউ বলেন তো কি, কেউ একজন বলেন, আমার মাত্র মনে পড়ছে, আপনারা তো ভুলে গেছেন মনে হয়। আচ্ছা, এই যে আমরা যে ফটোশপের মধ্যে এতগুলো ফন্ট যে দেখাইলাম, এখন আমরা ফন্ট এখানে আনবো কিভাবে, এটা বলছিলাম, এটা বলছিলাম দেখাবো, দেখানো কিন্তু খেয়াল নাই, আপনারাও ভুলে গেছেন। টিচারও যেমন স্টুডেন্টও তেমন, বাহ বাহ বাহ। আচ্ছা, নর্মালি আমরা হচ্ছে যদি ইয়াতে যাই, গুগলে গিয়ে সার্চ দিবেন, ধরেন যে যে কোনো ফন্ট লিখে সার্চ দিতে পারেন, লাইক হচ্ছে উম, কি লিখবো আর কি, যে কোনো ইউনিক একটা ফন্ট লিখে, যদি ফন্ট ডাউনলোডই লিখি, ফন্ট ডাউনলোড লিখে যদি সার্চ দেই, এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে, এখানে আপনি ঢুকতে পারেন। ঢুকার পরে মাল্টিপল ফন্ট আসতেছে আপনার সামনে, এখানে নেক্সট পেজ, ফন্ট পেজ, হাবি জাবি অনেক কিছু আছে। আপনি ধরেন এটা ডাউনলোড করলেন, এই ফন্টের নাম কি, জুন ইন রক। তো আচ্ছা যাক, আমি এটার এই ফোল্ডারে গেলাম, ধরুন আমি এটার ফোল্ডারে গেলাম, ফোল্ডারে যাওয়ার পরে এটাকে আপনি রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে নিতে পারেন। এখন আপনার যদি এই এক্সট্রাক্ট না থাকে, আপনি রাইট ক্লিক করে শোমোর অপশনে গেলে এখানে একটা উইন্ডারের অপশন পাবেন, এক্সট্রাক্ট টু, ওইটা থেকে আপনি এক্সট্রাক্ট করতে পারেন চাইলে। আমি এক্সট্রাক্ট অলে গেলাম, দেন এক্সট্রাক্টে দিলাম, এটা এক্সট্রাক্ট হইলো। এখন আপনার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, ফোল্ডারে ঢুকেন, এই যে জুন ইন রক আছেন এটাতে রাইট ক্লিক করেন, অ্যান্ড ইনস্টল ফর অল ইউজার দেন শোমোর। উইন্ডোজ 11 হলে শোমোর অপশন থেকে ইনস্টল ফর অল ইউজার, আর উইন্ডোজ 10 হলে এটা শুরুতেই এই পেজটা থাকবে, অ্যান্ড ইনস্টল ফর অল ইউজার্স থাকবে, এটা ইনস্টল করে নেন। এই যে আপনার ফন্টের প্যাকটা ইনস্টল হয়ে যাবে, এই ফন্টের নামটা মনে রাখেন, জুন ইন রক। তো আমরা ওই যে আমাদের এই ভাইবের যে ছবিটা এটাতে যাই, আমাদের এখানে যে ফন্টটা আছে থাকুক, আমরা এখানের মধ্যে লিখি, এই যে জুন ইন রক, আমাদের স্যাম্পলটা চলে আসছে, আমরা ইয়া দিয়ে দিই, দেন আমাদের ফন্টটা কি চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, হয়েছে। তো এইভাবে আমরা যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারি। এখন ফন্ট কোনগুলা ডাউনলোড করবেন এগুলা বুঝতে হইলে আপনাকে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে, যেই ফন্টটা ট্রেন্ডি, যেই ফন্টটা আপনার অ্যাকচুয়ালি ইফেক্টিভ, সেই ফন্টে আপনি ইউজ করে ডিজাইনটা করবেন আর কি মূলত। অ্যান্ড ফন্টের কোন সাইজ রাখা উচিত এগুলো আমাদের যখন ডিজাইনের ক্লাসগুলো আসবে তখন আমরা জানতে পারবো, বুঝতে পারবো। ঠিক আছে। সো ফন্ট ডাউনলোড করে ইনস্টলের বিষয়টা ক্লিয়ার হয়েছে। একটা একটা ছোট্ট টিপস দিয়ে দেই, আমি যদি গুগল ফন্ট লিখি, গুগল ফন্টস থেকে সার্চ দিই, দেখেন গুগল ফন্টস এর একটা ওয়েবসাইট আছে, এখানে যান, এখানে আপনি যত ফন্ট পাবেন এই সবগুলো ফন্টই ট্রেন্ডিং এ, কারণ এই ফন্টগুলোই ডিজাইনাররা বেশি বেশি ইউজ করে। এই প্লেফুল দিলে দেখেন প্লেফুল টাইপের ফন্টই আসবে। এখন এগুলো কেন ইউজ করে, এগুলো ট্রেন্ডিং এ থাকে, এগুলো ইজি টু ইউজ, এগুলো ফ্রি, তো এই জন্যই সবাই এগুলো ইউজ করে। আবার কিছু ভার্সনের ক্ষেত্রে যদি পেইড ভার্সনের ফন্ট হয়, অনেক সময় এটাতে কপিরাইট ইস্যু চলে আসতে পারে, ডিজাইনে নিয়ে মামলা মোকদ্দমাও হয়ে যেতে পারে, অনেক ঝামেলা। ঠিক আছে। তো এই ফন্টটা ভালো লাগছে, মোগরাটা ডাউনলোড করি, মোগরাটা ডাউনলোড করে এটার সেম ওয়েতে ফাইল ফোল্ডারে যাই, রাইট ক্লিক, এক্সট্রাক্ট অল করে দেই,
মোগরা ওপেন হয়েছে, এটারে ধরেন রাইট ক্লিক করে ইনস্টল দিয়ে দেই। এখানে আমরা মোগরা ফোনটা অ্যাপ্লাই করে দেখি কেমন লাগে। MOG, মোগরা। ভাল লাগে নাই, বিচ্ছিরি। ওইখানে ভালো লাগছিল। যাই হোক, সেইভাবে আপনার ফোনটা ডাউনলোড করবেন, না হলে কপিরাইটের ইস্যু একটা থাইকা যায়। তো গুগল ফোনটা চাইলে ইউজ করতে পারেন। কথা ক্লিয়ার? তো এই তো, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট আসসালামু ক্লাসে আলাইকুম। হোমওয়ার্কটা দিয়ে দিয়েন। ওকে। জি সোহেল রানা ভাই, ওয়ালাইকুম আসসালাম। কি কিছু বলার ছিল? ভাইয়া। জি স্যার, এই র্যাম লাগাইতে গেলে কি শুধু একটা র্যাম কিনে এনে লাগাইলেই হবে নাকি চার্জ করা লাগবে? র্যাম কিনে এনেই লাগানো যায়, কিন্তু ডিপেন্ড করে আপনি লাগাইতে পারবেন কিনা। আমি ফোন যেটা আছে ওটা খুলেই লাগাইছিলাম, হয়, কিন্তু হ্যাঁ, নতুন একটা কিনছি সেটা ইনস্টল হয় না। এটা ইনস্টল হয় না, তাহলে আপনি র্যাম হয়তো বা ভুল মডেল কিনছেন। লাইক আপনার ল্যাপটপে বা ডেস্কটপে হয়তো বা DDR3 র্যাম, আপনি DDR4 কিনে আনছেন, এই জন্য হয় না। না, DDR4ই কেনা এবং সেম 2600 বেচে কিনছি, 2666। 2666 র্যাম, এখন এটা কি হয়েছে? লাগে না বলতে কি হয়, প্রবলেমটা কি? ওইটা লাগাইলে কম্পিউটার চালু হয় না। চালু হয় না? এটা চালু হয় না, না ল্যাপটপ ঠিকই অন হয় বা ডেস্কটপ ঠিকই অন হয়, কিন্তু আপনার না, স্ক্রিন আসে না, ডিসপ্লে আসে না। জি 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 আপনি একটা কাপড় নিবেন, ফার্স্ট একটা রাবার নিবেন, আমরা যে যে পেন্সিলে লেখা মুছি না, জি ওই রাবার একটা নিবেন, নিয়ে র্যামের যে তামার যে কালারটা, গোল্ডেন যে কালারটা আছে, যেই পার্টটা গিয়ে ভিতরে লাগে, পয়েন্ট গুলো, জি ওইটাকে রাবার দিয়ে আস্তে আলতো হাতে ঘষে 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 জায়গাটাকে ক্লিন করবেন। দুইটা র্যামেরই ক্লিন করে, দুই পার্ট ক্লিন করবেন। ক্লিন করে গামছা বা সুতি টাইপের কিছু কাপড় থাকে না, যেগুলো একটু খসখসা কাপড়, ওইটা দিয়ে ওই জি ওই রাবারের ওই যে ময়লাটা ওইটার সাথে লাগা থাকবে, ওটা পরিষ্কার করে ফেলবেন। পরিষ্কার করে দেন লাগাবেন, কাজ করবে। আর কোনো ব্রাশ থাকলে ওই র্যামের পয়েন্টটা হালকা হাতে, কোনো লিকুইড ছাড়া, লাইক থিনার অ্যালকোহল কোনো কিছু ছাড়া, আপনি ওই র্যামের যে পয়েন্ট ওইটাকেও ব্রাশ করে একটু ক্লিন করে নিতে পারেন। নিয়ে তারপর পয়েন্ট করবেন, কোনো প্রেসারাইজ করবেন না। একটা পিন বাঁকা হয়ে গেলে পুরো সেট আপ বাদ। বেটার হয় কোনো এক্সপার্ট হাত দিয়ে লাগানোটাই ভালো। না, স্যার আমি পুরোনো যে র্যামটা আছে ওইটা স্লট ঘুরাই লাগাইছি, তাতেও চলে। পুরোনো র্যামটা ঠিক আছে, এখন নতুন র্যামটাতে হয়তো বা ডাস্ট থাকতে পারে, কার্বন জমা যেতে পারে, এই জন্য চলতেছে না। হুম, জি ভাই একটা ধন্যবাদ। ল্যাপটপ যখন পড়া থাকে, দোকানে পড়া থাকুক, ইনটেক থাকুক, ওইটার মধ্যে বাতাস ঢুকেই, বাতাস ঢুকলে উপরে কার্বন জমা হয়ে যায়, যেহেতু কপার, উপরে কপার ইউজ করা। তো এখানে কার্বন জমা যায়, কার্বন জমে গেলে অ্যাকচুয়ালি আপনার র্যাম সাপোর্ট পাবে না। আপনার ওইটা ওই যে রাবার দিয়ে ঘষা, কাপড় দিয়ে মুইছা তারপর ইউজ করতে হবে, তাইলে কাজ করবে। তাও ভালো, আগে হইতেছে মানুষ বলতো চুলার উপরে হিট দিতে, এখন আমরা হইতেছে বুদ্ধিমান হয়ে গেছে, চুলার উপরে হিট দেই না। নাইলে দেখা গেল র্যামের চিপি খুলে পড়ে গেছে। আমি র্যাম চালু হয় না বলে র্যাম ফেরত দিছি। তো এর ফেরত দেওয়ার দরকার ছিল না, ওনাদেরকে বললেই হতো যে আমাকে র্যামটা কানেক্ট করে দেন, ওনারাই কানেক্ট করে দিত। 100টা লাগতো, না, 100টা খুলে 100টাই চেক করতো। আমি র্যাম আনাইছি ঢাকার থেকে, আমি আছি ফরিদপুরে। ফরিদপুরেও তো ভাই সার্ভিস সেন্টার আছে, দোকান আছে, নাই যে তা তো না। আছে, কিন্তু র্যামটা কিনছিল ঢাকার থেকে তো। এই সমস্যা নাই, আপনার যদি আবার প্রয়োজন মনে হয় আপনি নিতে পারেন। কোথা থেকে কিনছিলেন র্যাম, ঢাকার? মতিঝিলের ওইখান থেকে একটা দোকানে থেকে আনছিল। আপনি কি আর কাজ পান নাই? আপনি কিনছেন কিনছেন, ঢাকায় আসছেন ভালো কথা, কম্পিউটারের অ্যাক্সেসরিজের দোকান মেইন যে পয়েন্ট, ওই পয়েন্ট গুলো ছাড়া কিনা তো ঠকা ছাড়া গতি নাই। আমি বলি আপনারে, আপনি হচ্ছে মাল্টিপ্লেন হুম, সেন্টারে থেকে অর্ডার করতে কিনতে পারেন, অথবা ওয়েল নোন যে সবগুলো আছে, লাইক স্টারটেক, রায়ান্স, টেকল্যান্ড বিডি, পিসি হাউস, ইউসিসি, এদের থেকে আপনি অর্ডার করতে পারেন। র্যামের ওয়ারেন্টি থেকে শুরু করে সবকিছু 100 100তে পাবেন। এন্ড ওই র্যাম নষ্ট হওয়ার কোনো চান্স নাই। আর লাইফ টাইম ওয়ারেন্টির র্যাম তো নষ্টই হয় না। ওইটাতে ওয়ারেন্টি কয় বছর দিচ্ছে, 3 বছর? 3 বছর। এই তো জানা কথা, রিফাবলিশ র্যাম দিছে আপনাকে, এই জন্য সমস্যা করছে। ভাই আমি এটার সাথে জড়িত, তো আমারও তো এটার বিজনেস আছে, আমি জানি যে হইতেছে কোন জায়গা থেকে কি হইতে পারে। রিফাবলিশ র্যাম দেওয়া হয়েছে আপনাকে, এটা হয়তো বা রিপেয়ার করা র্যাম। আদারওয়াইজ হচ্ছে হলো গিয়ে কোন একটা থেকে খোলা র্যাম, কোন একটা ল্যাপটপ আসছে বা কোন একটা ডেস্কটপ আসছে, এখান থেকে খুলে দেন ওইটাকে সেল করছে, বিষয়টা এরকম আর কি। রিফাবলিশ র্যাম না কিনাই বুদ্ধিমানের কাজ।
এখন আপনি যদি জি। মনে করেন যে কাউকে ঠকাইতে চান যে আমার ল্যাপটপের মধ্যে আমি র্যাম বেশি আছে এটা দেখায় আমি হচ্ছে বেশি দামে সেল করব, সেই ক্ষেত্রে আপনি হয়তো বা সেকেন্ড হ্যান্ড একটা কিনে, লাইক এই যে 3 বছর ওয়ারেন্টি সহ র্যাম একটা কিনে আপনি হয়তো বা সেল করতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনার প্রপার র্যাম আপনি নিজের পার্সোনাল জন্য নেন, সেই ক্ষেত্রে আপনার ইয়াটাই বেস্ট, 5,500 টাকা দিয়ে নতুন কেনাটাই বেস্ট, ওইটাতে না লাইফ আমি টাইম তো একটা গ্যারান্টি। নতুন, স্যার আমি তো বুঝি না, আমি আমারটা 8 জিবি র্যাম আছে, 16 জিবি করার জন্য আর একটা নিছি। ওইটাতে আপনার নতুন বইলেই তো দিবে, আপনি যদি না বুঝেন সেই ক্ষেত্রে তো আপনার নতুন বইলেই চালা দিবে। প্যাকেট বানানো ভাই বাংলাদেশে কয় মিনিটের ব্যাপার। হ্যাঁ, প্যাকেট সহকারে এবং গ্যারান্টি কার্ড সহকারে দিছে। আচ্ছা, নর্মালি 2666 বাসের যে কোনো ডেস্কটপ বা ল্যাপটপ র্যাম হয় লাইফ টাইম গ্যারান্টি। এটা লাইফ টাইম বলতে কিরকম লাইফ টাইম আমি বলে দেই। সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওই মডেলের র্যামটা মার্কেটে অ্যাভেলেবেল আছে ততক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ পাবেন। আর ল্যাপটপে বা ডেস্কটপে একটা র্যাম অনেক দিন পর্যন্ত মার্কেটে থাকে, মিনিমাম 7-8 বছর। তো 7-8 বছরে যদি আপনার ল্যাপটপের র্যাম নষ্ট না হয় আগামীতেও নষ্ট হবে না। আর যদি হয়ে যায় ভাই 7 বছর তো ইউজ করছেন, এবার র্যাম মাফ করে দেন একটা নতুন কিনে নিয়েন, এরকম আর কি বিষয়টা। তো ল্যাপটপের এটাই। র্যাম, ল্যাপটপের র্যাম যদি যাই দেখেন, আমি সব বাদ দিই, আমি 2666, আমি 2666তেই যাই। এই যে অ্যানটেকের র্যাম, এটা হইতেছে ওয়ালটনের র্যাম। নিটেক, নিটেকের র্যাম, এটা ওয়ালটন র্যাম। জি স্কিলের র্যাম, দেখেন দুইটার মধ্যে প্রাইজের পার্থক্য কত। এটা সরি, এটা 4 জিবি, এটা 8 জিবি, সরি 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 সরি। আচ্ছা, এটা হলো 16 জিবি, জি স্কিলের সবচাইতে ভালো র্যাম। এটা সবচাইতে ভালো র্যাম জি স্কিলের এটা, কোম্পানির র্যাম সবচেয়ে ভালো জিনিস। জি স্কিলের। DSL এখন বলবো। আচ্ছা, এইখানের মধ্যে যদি নিচের দিকে যাই, এই যে দেখেন অল প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি। অ্যানটেকে যাই, লাইফ টাইম ওয়ারেন্টি। তাহলে আপনার 3 বছর কেন দিবে? আচ্ছা, এবার যাই একটু, আমরা একটু ইয়াতে যাই, ট্রান্সজেন্ডার ইয়াতে যাই। ট্রান্সজেন্ডার ভালো, ট্রান্সজেন্ডার একের প্রোডাক্ট বানায়, তবে ট্রান্সজেন্ডার অ্যাকচুয়ালি এসএসডি অ্যান্ড পেন ড্রাইভ এগুলাই ঠিক আছে, র্যামটা অতটা আমার কাছে মনে হয় না যে সুইটেবল। তারপর ট্রান্সজেন্ড ব্র্যান্ড হিসেবে ভালো, দেখেন প্রত্যেকটা কি আমার প্রোডাক্ট একটা লাইফ টাইম। আমার আসসালামু একটা আলাইকুম ভাইয়া। লাগানো আছে কিং ফাস্ট। কিং ফাস্ট না কিং স্টোন? হ্যালো, হ্যালো, কিং আসসালামু আলাইকুম ফাস্ট। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ওই আমি আবুজার বলছিলাম, এখন কি জি আমার জি কথা শোনা যাচ্ছে ভাইয়া? একটু কষ্ট দিলাম। এখন, জি এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, একটু আগে শোনা যায় নাই, আপনি তো মাইক অন করছিলেন, ওকে। কথা বলতে পারেন না। জি, জি ভাইয়া, এখন ঠিক করছি তাহলে। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম। এটা জানার জন্য কি মাইক অন করলেন, কথা শোনা যাচ্ছে ভাইয়া কিনা? এটা মানে ঠিক হচ্ছে কিনা এটা একটু প্রমাণ করলাম আর কি। আচ্ছা, এটা আপনি যে আমি এখন বলি জুমের ওই সাইডে দেখবেন হেডফোন একটা আইকন আছে, ওইখানে ক্লিক করলেই টেস্ট অডিও দিলে ভাই আপনি একটু শুনতে পারবেন। ফেসবুক গ্রুপটা একটু চেক করবেন একটু প্লিজ। ফেসবুক গ্রুপটা হ্যাঁ, দাঁড়ান দেখি। আমি তো একটা পোস্ট করছি, একটু অ্যাপ্রুভ করে দিন ওটা। আচ্ছা, ওইটা আমি অ্যাপ্রুভ করে দিব না ভাইয়া, ওটা পরে অ্যাপ্রুভ করে তো দিচ্ছি, দেখলে একটু সমস্যা ভালো নেই। হতো, কেমন হয়েছে আর কি, একটা ফার্স্ট করলাম তো ওই জন্য আর কি। আচ্ছা, আমি দেখতেছি দাঁড়ান। হাসিনার ছবি চলে আসছে। 325, মহিলার জীবন শেষ। যাক, রাজনীতির সাথে জড়িত না, কোনো প্রবলেম নাই, এই এই যে এটা, হাই হ্যালো পোস্ট করবেন না। না এটা, হাই এমনিতে দিলাম, ওই যে এটা আর কি। আচ্ছা দাঁড়ান, সরি সরি সরি, ডিসকাশনে যাই। এটা তো, জি জি। এটা ভালো হয়েছে, কিন্তু এই যে এখানের মধ্যে আপনার শ্যাডো টাইপ পড়ে গেছে তো, এটা ইনসাইডের মধ্যে কালার থাকলেও ভালো হইতো, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। যাক, ওটা প্রবলেম না। এটা, এটা শুরুর দিকের কাজ তো, এখনো তো আপনাদের ওই ওই ইয়া পর্যন্ত এখন আসে নাই, ওই ইয়া পর্যন্ত আসুক। জি জি ভাইয়া। আচ্ছা, আমি একটু দেখি আমার ল্যাপটপে, আমার নিজের ল্যাপটপের র্যাম কত জিবি। আমার নিজের ল্যাপটপের র্যাম হইতেছে তো 8 জিবি, জানা, কিন্তু কত মেগা হার্স, 2133, তার মানে আমি যদি হচ্ছে র্যাম লাগাইতে যাই, আমার 2400 মেগা হার্স কিনতে হবে। 2400 মেগা হার্সের DDR4 16 জিবি, 24, এটাই কিনা লাগবে 6,800 টাকা। ও বাবা রে, অনেক দাম। না, কিনবো না, দরকার নেই, 8 জিবি ঠিক আছে, এই আর কি। আচ্ছা, সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভাইয়া আজকে আসসালামু তো আলাইকুম। হোমওয়ার্ক দিলেন না। আজকে হোমওয়ার্ক আমি তো ফার্স্টেই বললাম যে টেক্সট স্টাইলিশ করে বানাবেন, টেক্সট ইনস্টল করবেন, বিভিন্ন ফন্ট নিয়ে কাজ করবেন, এন্ড ওটা সেভ করে আমাকে দিবেন। তো ক্লাসের সাথে সাথেই বলে দিছি, এই আর কি।
ঠিক আছে, আচ্ছা হোমওয়ার্কগুলো ঠিক আছে। সাবমিট করে দিন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু ওকে, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।